আচমকা মুয়াজের এমন কথায় অবাক হলো মৈথি। কি? আমি তোমাকে এই মুহূর্তে নিজের করে নিতে চাই। মৈথির বিস্ময় কাটে না। মুয়াজের হঠাৎ কি হলো? সে তো কখনো এসব কথা বলে না। কি বলছো তুমি? মুয়াজ মৈথির কাঁধে মৃদুভাবে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, ভালোবাসা ও যুদ্ধে সবকিছু করা যায়। মুয়াজ? হ্যাঁ, যদি কালকে কিছু না হয়, ভাইয়া অসফল হন, তাহলে তুমি বাড়ির সকলকে জানাবে তুমি প্রেগনেন্ট। আর সেই জন্যই এখন আমার তোমাকে চাই পুরোপুরি। আমি পাপ করে না হয় সারা জীবন তওবা করে যাব, কিন্তু তোমাকে কোনো কিছুর বিনিময়ে হারাতে পারবো না। মৈথি মুয়াজের এমন ভয়ঙ্কর কথায় ভয় পেল। লজ্জা, আতঙ্ক, ভয় সবকিছু যেন মিলেমিশে যাচ্ছে ওর। মুয়াজ মৈথির খুব কাছাকাছি চলে এসছে, এতটা কাছে যে মৈথি মুয়াজকে অনুভব করতে পারছে। শোনো, আমি দ্বিধায় আছি। দয়া করে তুমি এসব করো না, এটা পাপ। কাল যদি বাবা রাজি না হন, তারপর না হয় আমরা অন্য কিছু ভাববো। প্লিজ মুয়াজ, প্লিজ। মৈথির অনুরোধে দীর্ঘশ্বাস ছাড়ল মুয়াজ। থেমে গেল সে। বলল, ঠিক আছে, আগামীকালের অপেক্ষায় রইলাম তবে। কিন্তু মনে রেখো, যদি পরিবারের কথা মতো অন্য কাউকে বিয়ে করো, তবে আমাকে হারাবে তুমি। ঠিকই তোমাকে যেভাবে ভালোবাসি, কাছে আসি, এভাবেই অন্য একটা মেয়েকে বিয়ে করে ভালোবাসবো আমি, আদর করব, বুঝতে পেরেছো? অন্য কোনো মেয়েকে মুয়াজের সাথে কল্পনা করতেই মৈথির বুকে যন্ত্রণা অনুভব করলো। শক্ত করে মুয়াজকে জড়িয়ে ধরে বলল, কখনো না, তুমি শুধু আমার। মুয়াজের ঠোঁটের কোণে হাসি ফুটলো এবার। হেসে বলল, সেটা তোমার উপর নির্ভর করছে। হুম হুম। বসা থেকে উঠে দাঁড়ালো দুজন। মৈথি আশেপাশে নজর বোলাতে বোলাতে বলল, এখন তুমি যাও। হ্যাঁ, যাচ্ছি। আগামীকাল রাতে আবার আসবো আমি। তবে তার মধ্যে যদি সবকিছু ম্যানেজ হয়ে যায় তবে আলহামদুলিল্লাহ। মৈথির মাথার তালুতে চুমু খেলো মুয়াজ। মৈথিও ওর বুকে মুখ গুজে রইল। আচ্ছা, আসছি। সাবধানে যেও। মুয়াজ মুচকি হেসে বারান্দার দিকে এগুলো। মৈথি তাকিয়ে রইল সেদিকে। মুয়াজ চলে যাওয়ার পর লম্বা একটা নিঃশ্বাস ফেলে বিছানায় গিয়ে শরীর এলিয়ে দিল। ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ। ইফতেখার বাড়ির খাবার রুমে সকালের খাওয়া দাওয়ার পাট চুকলো কেবল। হারুন ইফতেখার নিজের ঘরে, বাইরে বেরোনোর জন্য রেডি হচ্ছেন। সায়ন ইতিমধ্যে উঠোনে এসে দাঁড়িয়ে আছে। বাবা ছেলে মিলে মল্লিক বাড়িতে যাবে এখন। মুয়াজ এখনো ঘুম থেকে ওঠেনি আজ। সারা রাত নানান চিন্তা ভাবনা করতে করতে ফজরের নামাজের পর ঘুমিয়েছে বলেই ঘুমটা এখনো ভাঙেনি তার। রাহেলা ইফতেখার অবশ্য মুয়াজকে ডাকতে চেয়েছিলেন, কিন্তু তরু বারণ করাতে আর ডাকেননি। সত্যি বলতে গত কয়েকদিন ধরে মৈথিকে নিয়ে চিন্তা করতে করতে রাতে আর ঘুম হয়নি ছেলেটার। কিন্তু গতকাল রাতে মৈথির সাথে কথা বলে আসার পর মনটা একটু হলেও শান্ত হয়েছিল তার। কিরে মৈথি, খাচ্ছিস না যে? হাতে খাবার নিয়ে বসে আছিস কেন? লতার কথায় নড়ে চড়ে উঠল মৈথি। সকালে ব্রেকফাস্ট করতে ডাইনিং রুমে যায়নি মেয়েটা, সেজন্য এখন ঘরে খাবার নিয়ে এসেছেন লতা মল্লিক। তবে খাওয়াতে মৈথির মন নেই। সে বারবার ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছে কেবল। খেতে ইচ্ছে করছে না। না খেয়ে থাকলে কিছু বদলাবে না। মৈথি তপ্ত নিঃশ্বাস ছাড়ল। এর মধ্যে কলিং বেলের শব্দ ভেসে এলো। মুহূর্তে মৈথির বুকটা কেমন ধুকপুক করে উঠল। লতা মল্লিক বসা থেকে উঠে দাঁড়ালেন। খেয়ে নিস। দেখি গিয়ে এখন আবার কে এলো। মৈথি মাথা নেড়ে সম্মতি জানালো কেবল। লতা মল্লিক ঘর থেকে বেরিয়ে যেতেই মৈথিও বসা থেকে উঠল। ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। এখান থেকে বসার ঘর স্পষ্ট দেখা যায়, সব কথাও শোনা যায়। তাই ইফতেখার বাড়ির লোকজনের সাথে কি কথা হয় না হয় সব এখানে দাঁড়িয়ে শুনবে সে। মল্লিক বাড়ির কর্তা সুলতান মল্লিক বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় লতা মল্লিক ঘরে এলেন। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত বোলাতে বোলাতে স্ত্রী লতার দিকে দৃষ্টিপাত করে বললেন, সুলতান। কি ব্যাপার লতা, তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? লতা ভয়ে ভয়ে কণ্ঠ নিচু করে বলে, ইফতেখার বাড়ির লোকজন এসেছে, আপনার সাথে কথা বলবে বলল। মুহূর্তে সুলতান মল্লিকের চেহারার রং বদলে গেল। রাগে গটগট করে ঘর থেকে বেরিয়ে সোজা বসার ঘরের দিকে এগোলেন তিনি। লতাও পিছু পিছু এলেন। বসার ঘরে তখন সায়ন ও হারুন ইফতেখার বসেছিল। মৈথির বাবাকে দেখে তারা বসা থেকে উঠে দাঁড়ালো। অনিচ্ছা সত্ত্বেও সুলতান মল্লিক তাদেরকে বসতে বললেন। সায়নকে চিনতে পারেননি ঠিক, কিন্তু হারুন ইফতেখারকে ভালো করে চেনেন সুলতান মল্লিক। মুখোমুখি সোফায় বসে আছেন সুলতান মল্লিক ও ইফতেখার বাড়ির কর্তা হারুন ইফতেখার ও তার ছেলে শায়ন ইফতেখার। সবার মুখ চোখ কেমন থমথমে হয়ে আছে।
মৈথি বারান্দায় দাঁড়িয়ে আছে, গোপনে সব কথা শুনবে বলে। লতা রান্নাঘরে গিয়েছেন চায়ের বন্দোবস্ত করতে। তারপর বলুন, হঠাৎ আমার সাথে দেখা করতে আসার কারণ কি মতি? সোজা সাপটা প্রশ্ন করলেন সুলতান মল্লিক। হারুন ইফতেখার মুচকি হাসলেন। বুদ্ধিমানদের কথা বলতে হয় না, তাদের জন্য ইশারায় যথেষ্ট। তুমি খুব বুদ্ধিমান সুলতান। কিন্তু আপনাদের বুদ্ধিমত্তা নিয়ে সন্দেহ হচ্ছে আমার। মতির আংটি বদল হয়ে গেছে, বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে। এই পরিস্থিতিতে আপনাদের আশাটা কি বোকামি নয়? সায়ন মুখ খুলল এবার। বিয়েটা এখনো হয়ে যায়নি আঙ্কেল। রুকুচকে ফেললেন সুলতান মল্লিক। তুমি? আমার ছেলে সায়ান। বললেন হারুন। সুলতান বলেন, দেখো সায়ান, তোমার ভাই যা করার করেছে। পথে ঘাটে বসে মেয়েটার সাথে কথা বলে তাকে বদনামের ভাগীদার করেছে। এখন ভালো একটা সম্বন্ধ পেয়েছি, মেয়ের বিয়ে ঠিক করেছি, তাতে নিশ্চয়ই তোমরা বাগড়া দিবে না। যার জন্য বদনাম হলো তাকে রেখে অন্য ছেলে কি প্রয়োজন ছিল আঙ্কেল? সুলতান বিরক্তি প্রকাশ করে বললেন, তোমার ভাই তো নিজেই চলে আমাদের টাকায়, মতিকে বিয়ে করে কি খাওয়া হতো? ঠোঁট বাঁকিয়ে হাসল সায়ন। ইফতেকের বাড়ির লোকজন কি না খেয়ে থাকে? মজ বেকার, সারা জীবন তো বেকার থাকবে না। তাছাড়া জায়গা জমি যা আছে সবই ও পাবে। আপনি হয়তো জানেন আমার কাজিনকে বিয়ে করেছে আমি। সেই সুবাদে শ্বশুর বাড়ির কোনো সম্মতি আমি নেব না, সবকিছু মজা। আমার নিজেরও কম কিছু নেই নিউ ইয়র্কে। মধ্যে বিয়ে করার পর ওদেরকে আমি নিউ ইয়র্কে নিয়ে যাব, আরামে থাকবে আপনার মেয়ে। বিদেশে থাকার কথা শুনে নড়ে চড়ে বসলেন সুলতান। মেয়েকে কখনোই দেশের বাইরে পাঠাবেন না তিনি। এর মধ্যে লতা এলেন চায়ের কাপ নিয়ে। টেবিলের উপর কাপগুলো রেখে আবার নীরবে চলে গেলেন। আমি আমার মেয়েকে দূরে কোথাও পাঠাবো না, তার চেয়ে বড় কথা মেয়ে এখন অন্য কারো বাগদত্তা। সায়ন চায়ের কাপটা হাতে তুলে নিল। চা ওর খুব প্রিয়। তরু থাকলে এখন সায়নকে চা খাওয়ার জন্য নিশ্চিত বকা দিত। মেয়ে শান্তি চান না আপনি? আপনার মেয়ে তো মজকে পছন্দ করে। অন্য কোনো ছেলের সাথে বিয়ে হলে মন থেকে কখনো সুখী হতে পারবে না। তেতে উঠে বললেন সুলতান। আমার মেয়ের সুখ দুঃখ আমি বুঝবো। হারুন ইফতেখার কপালে হাত বুলিয়ে সায়নের দিকে তাকিয়ে আছে। সুলতান মল্লিকের সাথে সায়ন পেরে উঠবে বলে মনে হচ্ছে না। আঙ্কেল, একটু মাথা ঠান্ডা করে ভাবুন। মেয়ে কষ্টে থাকলে কিন্তু আপনারই কলেজে পড়বে। মৈথির চোখ ছলছল করছে। ওর বাবা কতটা ঘাটতারা সেটা মৈথি ভালো করেই জানে। তোমরা এখন আসতে পারো, আমার বাইরে কাজ আছে, বের হবো একটু। বিয়ের কার্ড পাঠিয়ে দিব, এসো। আপনি নিশ্চিত বিয়েতে আমরা আসলে আপনার কোনো সমস্যা হবে না? সায়নের ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা। সুলতান মল্লিক বসা থেকে উঠে দাঁড়ালেন। হারুন ও সায়নও উঠে দাঁড়িয়েছে। না সমস্যা নেই, শুধু তোমার ভাইকে আনবে না। ও আচ্ছা, ঠিক আছে, আসছি আমরা। সায়ান এতটুকু বলে হারুন ইফতেখারকে ইশারা করে মল্লিক বাড়ি থেকে বেরিয়ে এলো। সুলতান মল্লিক কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইলেন। তারপর নিজের কাজে বেরিয়ে গেলেন। মৈথিও দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে দিয়ে বিছানায় শুয়ে কাঁদতে লাগলো। লতা মল্লিক সবকিছু বুঝেও কিছু করতে পারছেন না, কেবল দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু দেখে যাচ্ছেন। বসার ঘরে এক কোনায় দাঁড়িয়ে বাবা ভাইয়ের কথা শুনেছে মুয়াজ। সুলতান মল্লিক যে কতটা ঘাড়তারা সেটা মুয়াজ ভালো করেই জানে। এবার যা করার নিজের মতো করেই করবে বলে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে মুয়াজ। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসল তরু সায়ন। তরু ওর আধ ভেজা চুলগুলো মেলে বিছানায় শুয়ে পড়ল। এখানে আসার আগে হেয়ার ড্রায়ার নিয়ে আসা হয়নি। সায়ান কনুইতে ভর দিয়ে শুয়ে। তরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সায়ান শরীর কেমন লাগছে? শরীর শরীর তো ঠিকই আছে, আমি ভাবছি এখন কি হবে। সায়ান তরুর ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল একবার। তরু চোখ পাকালো তাতে। এভাবে দেখার কি আছে রে, সময় তো খেয়েছে, ঠোঁটে তো মরিচ ঘষে দেয়নি আর। তরু বুঝলো সায়ান তাকে খুঁচিয়ে বলল কথাটা। ওই যে হামিংবার্ড বইয়ের নায়ক তেজরিন খান আরিশ আছে, সেই সাইকো লোকটা একবার তার বইয়ের ঠোঁটে মরিচ ঘষে দিয়েছিল, তাও অন্য ছেলের দিকে তাকিয়ে হাসার অপরাধে। সায়ান, মজা বাদ দাও তুমি। সায়ান এবার গম্ভীর কণ্ঠে বলল, তুই এত ভাবিস না, আমি আছি তো। তুই বরং একটু রেস্ট নিয়েও রেডি হ। আমি ডাক্তারের সাথে কথা বলছিলাম, উনি 4টার দিকে যেতে বললেন। তরু অবাক হয়ে বলল, এত কিছুর মধ্যে তোমার ডক্টরের কথা মনে ছিল? উদ্ভট কথা বললি তরু, আমার কাছে দুনিয়ায় তোর থেকে গুরুত্বপূর্ণ আর কিছু আছে নাকি? তরু সায়ানের বুকে মুখ গুজে জড়িয়ে ধরল। সায়ান তরুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। লাভ ইউ জামাইটা। ওরে কিউট, লাভ ইউ টু বধুয়া।
তরু হেসে সায়নের চুলে হাত বুলিয়ে সেগুলো এলোমেলো করে দিল। বিকেলে নরম আলোতে গাড়ির চাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সায়ান। তরু হালকা রঙের সালোয়ার পরে রেডি হয়ে এলো, চোখে মুখে অস্থিরতা স্পষ্ট। চল চলো। সায়ান আলতো করে হাত ধরে গাড়ির দিকে নিয়ে গেল। কিছুক্ষণ পরেই তারা ডাক্তারের চেম্বারে পৌঁছালো। ডাক্তার খুব মনোযোগ দিয়ে তরুর কথা শুনলেন, তারপর কিছু টেস্ট লিখে দিলেন। টেস্টগুলো করিয়ে নিন, রিপোর্ট হাতে আসলে ভালোভাবে বুঝতে পারবো। ডাক্তার বললেন। সায়ান মাথা নেড়ে সম্মতি দিল। তরু নিঃশব্দে সব শুনছিল। হাসপাতালের করিডর ধরে হেঁটে যেতে যেতে সায়ানের হাতে নিজের হাত শক্ত করে ধরল। ভয় করছে। ভয় পাস না, আমি আছি তো। সায়ান একবার হাত টিপে দিল, ভরসা দিল তরুকে। টেস্ট করাতে বেশ কিছুটা সময় লেগে গেল। অপেক্ষার সময় তরু জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রইল। সায়ান বারবার পানি এনে দিল, খোঁজ খবর নিল। অবশেষে রিপোর্ট হাতে এলো। উত্তেজনা সামলাতে না পেরে সায়ান ডাক্তারের চেয়ে আগের রিপোর্ট নিয়ে পড়তে লাগলো। প্রেগন্যান্সির রিপোর্টে পজিটিভ নেগেটিভ তো অনেকেই বুঝতে পারে। সেটা ভেবে সায়ান কয়েক সেকেন্ড থম মেরে দাঁড়িয়ে থাকলো, নজর রিপোর্টের উপর। তারপর ধীরে ধীরে মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছড়িয়ে গেল ওর। তরু। সায়ানের গলা ভেঙে এলো উত্তেজনায়। কি হলো বলো না সায়ান। তরুর বুক ধুকপুক করছে। সায়ান এক ঝটকায় তরুকে কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলল, তুই মা হতে চলেছিস আর আমি বাবা। শোনা। তরু অবিশ্বাসের দৃষ্টিতে সায়ানের দিকে তাকালো। কয়েক সেকেন্ড নিঃশব্দ, তারপর চোখ ভরে এলো পানিতে। খুশিতে কেঁদে উঠল মেয়েটা। সত্যি? হ্যাঁ রে বোকা, একেবারে সত্যি। তরু এবার দুহাতে মুখ ঢেকে কেঁদে ফেলল। সায়ান তার চোখের পানি মুছে দিল, কপালে চুমু খেয়ে বলল, এবার কিন্তু আমার আরেকটা দায়িত্ব বাড়লো। শুধু তোকে নয়, আমার ছোট্ট পরের দিকেও খেয়াল রাখতে হবে। তরু নাক টেনে হেসে বলল, ওরি ছেলে হবে না মেয়ে সেটা আগে থেকেই জেনে বসে আছো নাকি? সায়ানও হেসে উত্তর দিল, ছেলে মেয়ে আল্লাহর টান, আমি কি করে জানবো? মুখ থেকে হুট করে পরিশব্দটা বেরিয়ে গেল, এই আর কি। তরু মুচকি হেসে মাথা নাড়ল। সায়ান হাত ধরে আবার ডাক্তারের চেম্বারে নিয়ে গেল। রিপোর্ট ভালোভাবে দেখে ডাক্তার নিশ্চিত করলেন তরু প্রেগন্যান্সির কথা। পাশাপাশি বিস্তারিত বুঝিয়ে দিলেন কিভাবে প্রতিদিন খাবার দাবার খেতে হবে, কোন কোন খাবারে নজর দিতে হবে, কেমন চলাফেরা করতে হবে, আর কখন নিয়মিত চেক আপ করতে আসতে হবে। সায়ান মনোযোগ দিয়ে প্রতিটি কথাই শুনল, যেন নিজের ভেতরে গেঁথে নিল নির্দেশগুলো। সব লিখে নিল ফোনে, কোনো কিছু যেন বাদ না পড়ে। চেম্বার থেকে বেরিয়ে গাড়িতে উঠতে সায়ান হালকা স্বরে বলল, এবার থেকে তোকে একা ছেড়ে কোথাও যাব না, সবকিছু আমি সামলাবো। তরু শুধু চুপচাপ তাকিয়ে রইল তার জামাইটার দিকে। চোখে মুখে ভরে উঠল এক অদ্ভুত তৃপ্তি আর নিশ্চয়তায়। ডাক্তারের কাছ থেকে বেরিয়ে দুজনে হাত ধরাধরি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সন্ধেবেলা ইফতেখার বাড়ি যেন উৎসবের আলোয় ঝলকানিতে ভরে উঠেছে। বহু বছর পরে অবশেষে এ বাড়িতে নতুন প্রাণ আসছে। ছোট্ট সদস্যের আগমনের খবর সবার হৃদয়ে অজানা শিহরণ জাগিয়েছে। আনন্দ যেন চারিদিকে ছাপিয়ে উঠেছে। আসমা, ইফতেখার, রাহেলা আর হারুন তিনজনেই খুশিতে চোখ ভিজিয়ে ফেলেছেন। এতদিনের প্রতীক্ষা, এতদিনের দোয়া, আজ যেন সবকিছুর পূর্ণতা এসে গেছে তরু ও সায়ানের ভরা সংসারে। একে অপরকে জড়িয়ে ধরে তারা কান্নার ফাঁকে হাসলেন। আসমা তৎক্ষণাৎ ফোন করে মেয়েকে। আনহাকে খবর জানালেন। খুশিতে আনহার কণ্ঠ কেঁপে উঠল। আনন্দ চেপে রাখতে না পেরে সে জানালো সে দুদিন পরেই বাবার বাড়ি চলে আসবে। এই খুশির মুহূর্ত জেনে নিজেকে দূরে রাখতে চাইছে না আনহা। হাসি, আনন্দ, দোয়া আর কোলাহলে ভরে উঠলেও বাড়ির এক কোনায় জমে আছে নীরবতা, অচেনা ভারী আবহাওয়া। মুয়াজ একলা বসে আছে, মনটা তার বড্ড অস্থির, চোখে মুখে অগোছালো ভাব। ভেতরে জমাট বাঁধা ঝড়, কেউই দেখতে পাচ্ছে না পুরোটা। সবাই টের পাচ্ছে ছেলেটার ভেতরের অশান্তি, কিন্তু কিছু বলার সাহস করছে না, কারণ সবাই জানে মুয়াজের মেজাজ আজকাল বড্ড গরম, অল্পতেই ফেটে পড়ে। তাই খুশির আবহে তার দুঃখটাকে এড়িয়ে যেতেই চেষ্টা করছে সবাই। রাতে খাওয়া দাওয়া শেষ করে সরাসরি মুয়াজের ঘরে এলো সায়ান। তরু এখনো খাচ্ছে, বাকিরাও ভাত নিয়ে ব্যস্ত। কিন্তু মুয়াজ একাই অন্ধকার ঘরে বসেছিল, এক মুঠো ভাতও খায়নি। মুয়াজ। সায়ানের ডাকে চমকে উঠল সে, দ্রুত উঠে গিয়ে বাতি জ্বালালো। হ্যাঁ ভাইয়া, এসো। সায়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানার একপাশে বসল। ঘরের গুমট পরিবেশে মুয়াজের অস্থিরতা যেন তাকে গ্রাস করল। এত ভাবছিস কেন রে? আমি কি নেই? সায়ান নরম গলায় বলল। মুয়াজ গভীর নিঃশ্বাস ফেলে তাকালো সায়ানের চোখের দিকে।
কি করবে তুমি ভাইয়া? সোজা পথে কাজ হবে না। মৈথির বাবা একেবারে ঘাড় মানুষ। যা করার আমি করব। কি করবি? মৈথির সাথে কথা বলবো। সামনে অপশন থাকবে, হয় পরিবার নয়তো আমি। যে কোনো একটা বেছে নিতে হবে। সায়ান কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করলো। একটা মেয়ের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ না মজ। বাবা মা জন্ম দিয়েছেন, এত বছর আগলে রেখেছেন, হুট করে কি সে তাদের ছেড়ে আসতে পারবে? মুয়াজ ধৈর্য হারিয়ে বলল। তাহলে কি করব ভাইয়া? কোন পথে গেলে পাবো তাকে? সায়ান ভ্রু কুঁচকালো, তারপর গম্ভীর স্বরে বলল। বাস্তবতা অনেক কঠিন। এখনো তোর বিয়ে করাটা আমি সাপোর্ট করব না। মৈথির বয়সও হয়নি, 18 হলে একটা কথা ছিল, এখন জোর করলে আইনে ঝামেলা বাঁধবে। শোন, আগামীকাল মৈথির বিয়ের আসরে আমি পুলিশ নিয়ে যাব। তুই শুধু মৈথিকে বলবি, সবার সামনে যেন সে স্পষ্ট করে বলে এই বিয়েতে তার কোনো মত নেই, ব্যাস। মুয়াজ কপাল চেপে ধরল। ঠিক আছে, কিন্তু তারপর? তার বাবা মা তো আবারও বিয়ে দিতে চাইবে। লুকিয়ে দিলেও দিতে পারে। সায়ান ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। সোজা আঙুলে ঘি না উঠলে তোর ভাই আঙুল বাঁকাতে জানে। আমার ভালো রূপ সবাই দেখেছে, খারাপটা কেউ দেখেনি। চুপচাপ মাথা নিচে করে বসে থাকলো মুয়াজ। বুকের ভেতর একটাই চিন্তা, যেভাবেই হোক মৈথিকে কাছে আনতে হবে। সায়ান দাঁড়িয়ে উঠল। ঘুমিয়ে পড়, কাল সব দেখা যাবে। তবে নিশ্চিত থাক, মৈথির বিয়ে হচ্ছে না, তার ব্যবস্থা আমি এখনই করছি। মুয়াজ ধীর স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ঠিক আছে ভাইয়া। হাবু কই? শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ, সবকিছুই ভালো। তুই শুধু একটু শান্ত হ, ঘুমা। শুভরাত্রি। আচ্ছা। সায়ান ঘর থেকে বেরিয়ে যেতেই দরজা ভেতর থেকে আটকে দিল মুয়াজ। চারপাশ নিস্তব্ধ হয়ে এসছে। জানালা দিয়ে রাতের অন্ধকার গাঢ় হয়ে ঢুকে পড়ছে ঘরে। বাইরে কোথাও হালকা বাতাসে পাতার খসখস শব্দ ছাড়া আর কিছুই নেই। মুয়াজ বিছানায় বসে মাথা দুই হাতে চেপে ধরল। সময় যেন স্থির হয়ে আছে। রাত যত গভীর হবে ততই তার মনে এক অদৃশ্য চাপ বাড়তে থাকবে। সে জানে ভোর হওয়ার আগেই তাকে বেরোতে হবে, মৈথির কাছে যেতে হবে। কিন্তু সবকিছু এখন নির্ভর করছে মৈথির ওপর। মেয়েটা যদি পুলিশের সামনে সাহস করে স্পষ্টভাবে বলতে না পারে যে সে এই বিয়ে করতে চায় না, তাহলে সব শেষ। আজীবনের জন্য মৈথিকে হারাতে হবে মুয়াজকে। এই চিন্তায় তার বুকের ভেতরটা ধুকপুকানি বেড়ে গেছে। শিরায় শিরায় রক্ত যেন জ্বলে উঠছে। মাথার ভেতর অসহ্য যন্ত্রণা শুরু হলো, যেন কারো শক্ত মুঠো ভেতর থেকে মগজ টেনে ধরছে। চোখের পাতা ভারী হয়ে আসছে, তবুও ঘুম আসছে না। মুয়াজ জানে আগামীকাল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, আর সেই পরীক্ষার ফল নির্ধারণ করবে মৈথি তার হবে নাকি চিরতরে হারিয়ে যাবে। কই ছিলে এতক্ষণ? কেন, খুব মিস করছিল নাকি? রুমে ঢুকে দরজা আটকে দিয়ে দিতে বলল সায়ান। তরু ভেঙচি কাটলো, বলল। ঠেকা পড়েনি আমার। চুপ গরু। সায়ান বিছানায় শুয়ে পড়ল। তরু গাল ফুলিয়ে বসে আছে পাশে। গরু বলাতে বেশ রাগ হয়েছে তার। কি হলো, চুপ করে গেলি কেন? এতক্ষণ তো মারামারি শুরু হওয়ার কথা ছিল। চোখ টিপ্পনি কাটে সায়ান। তরু মুচকি হাসে। ধূপধাপ করে কিল বসালো ওর কাঁধে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে তাকিয়ে রইল সায়ান। চুপচাপ থাকলে তো তোমার হজম হয় না। নাও দিলাম মায়ের, এখন ঠিক আছে না? সায়ান তরুর হাত ধরে টান মারে। তরু ওর বুকের উপর শুয়ে পড়ল তাতে। ঠোঁটের আঙ্গুল ছুঁয়ে দিয়ে বলল সায়ান। তোর মায়ের কথা সবাইকে বলতে পারবি, কিন্তু তোকে এমন মায়ের দেবো চাইলেও কাউকে বলতে পারবি না। সারাদিন ঘরে বসে থাকতে হবে, হাঁটতে গেলেও কষ্ট হবে তোর। তোরা আরো কিল ঘুষি মারতে লাগলো সায়ানের বুকে। তবে আস্তে আস্তে ভালোবেসে সায়ান ওর হাত দুটো চেপে ধরল। একা পেয়ে এইভাবে বলছো তাই না? দাঁড়াও, কিছুদিনের মধ্যেই আমার দলে নতুন সদস্য যুক্ত হচ্ছে, তখন এইসব গরু বলতে। মনে হচ্ছে আমার ছেলে মেয়ে তোর দলে আগে ভাগে নাম লেগে রেখেছে। তোমার একার না কি? তাহলে তোর দলে থাকবে বললি কেন বল? তোরও মুখ গোমরা করে অন্যদিকে তাকালো। সায়ান বলল। আয় বুকে এসো না, রাগ করিস না বউ। বালের বউ। বউকে কেউ গরু বলে ডাকে? সে তো ভালোবেসে ডাকে। তোর অন্যদিকে মুখ করে শুয়ে বলল। হয়েছে, আর ভালোবাসা দেখাতে হবে না, ঘুমাও। সায়ান শোয়া থেকে উঠে তরুর সামনে গিয়ে বসলো। তরু ভেঙচি কাটলো। সায়ানের মুখোমুখি হয়ে শুয়ে পড়ল। আলতোভাবে তরুর কোমরে হাত রেখে নিজের কাছে টেনে নিয়ে বলল। তুই অন্যদিকে মুখ করে থাকলে ঘুম আসে না আমার। ঢং। ফাসিল একটা। সম্মান কর, বুঝলি? এখন থেকে সম্মান করবি, সম্মানের সহিত কথা বলবি। তরু মুচকি হাসলো। সায়ানের নাকটা আচমকাই টিপে দিয়ে বলল। মাননীয় স্বামী মহোদয়, ঢং করবেন না। সায়ান নাকটা কোনো মতে ছাড়িয়ে তরুর গলায় ঠোঁট ছুঁয়ে দিতেই মৃদু শব্দ করে উঠল তরু। চোখ বড় বড় করে সায়ানের দিকে তাকালো।
এবার বল সম্মানের সহিত যে মাননীয় স্বামী মহোদয় ওভাবে কামড়ে দিবেন না, বল। তরু ভ্রুকুচকে ফেলল, কিছু বলল না। বলে লাভ নেই, কথায় শায়নের সাথে পারা যাবে না, তার চেয়ে ঘুমানোই ভালো। তরু তাই করলো। শায়নের বুকের মাঝখানে নিজের মাথাটা ঠেকিয়ে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। শায়নের ঠোঁটের কোণে হাসি ফুটলো তাতে। তরুর মাথার তালুতে চুমু খেলো সে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একসময় নিজেও ঘুমিয়ে পড়ল। রাত গভীর। মল্লিক বাড়িতে আজও এসেছে মুয়াজ। মেঝেতে চুপচাপ বসে আছে মৈথি, আর তার সামনেই বসেছে মুয়াজ। কিছুক্ষণ আগেই দুজনের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছে। আগামীকাল কিভাবে মৈথি সবার সামনে বাবা মায়ের বিরুদ্ধে কথা বলবে সেটা নিয়ে ভয় কাজ করছে মেয়েটার ভেতর। আর সেই ভয়ই মুয়াজকে বিরক্ত করছে, রাগিয়ে তুলেছে। বেশ, পরিবারের মান সম্মান যদি তোমার কাছে আগে হয়, তাহলে আমাদের মাঝে যা কিছু ছিল সব আজ এখানেই শেষ। আগামীকাল তোমার বিয়ে হবে নির্বিঘ্নে, কোনো ঝামেলা হবে না। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে উঠল মুয়াজ। ও চোখ দুটো টকটকে লাল হয়ে আছে, নাকের ডগায় ঘামের ফোঁটা চিকচিক করছে। মুয়াজের এই কথায় বুকের ভেতর হঠাৎ করে একটা সূক্ষ্ম ব্যথা টের পেল মৈথি। মুয়াজকে ছাড়া থাকা যেমন অসম্ভব, তেমনি পরিবারের সম্মুখে দাঁড়িয়ে বিয়ে ভাঙার কথাও তার কাছে অসম্ভব মনে হচ্ছে। একদিকে প্রেম, অন্যদিকে পরিবার, কোনটা বেছে নেবে বুঝতেই পারছে না সে। তারপর মুয়াজ এখন ভীষণ রাগান্বিত। মুয়াজ, প্লিজ এরকম করো না। আমি চুপ। মুয়াজ মৈথির মুখ চেপে ধরে হিসিয়ে বলল কথাটা। মৈথির চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। শব্দ না করলেও কান্নাটা যেন ঘর ভর্তি ভারী করে তুলেছে। মুয়াজ মৈথির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল একবার। এই প্রথম, আর এই হয়তো শেষবার। ভালো থাকিস আমার ভালোবাসা। মুয়াজ মৈথির থেকে সরে উঠে দাঁড়ালো, ধীর পায়ে বারান্দার দিকে এগুলো। মৈথি বাসা থেকে উঠে দৌড়ে মুয়াজের সামনে গিয়ে জড়িয়ে ধরে বলল, মুয়াজ তুমি। খবরদার, আজকের পর আমার নামটাও তুই মুখে নিবি না। মৈথিকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে ফেলল মুয়াজ। তোমরা সবাই আমার সাথে কেন এমন করছো? আমিও একটা মানুষ, আমারও কষ্ট হয়। মৈথি রেগে বলল। মুয়াজ তাতেও দাঁড়ালো না, বারান্দার শেষ প্রান্তে গিয়ে বলল, আমি তোর সাথে আর কিছুই করছি না মৈথি। তুই যেদিন রাতে অন্য কারোর সাথে বাসর করবি আমিও করব। নিজেকে তিলে তিলে শেষ করে ফেলবো, তবুও তোর কাছে আর হাত পা ধরতে আসবো না। মৈথি কিছু বলার সুযোগই পেল না। হঠাৎ করে মুয়াজ উঠে দাঁড়িয়ে বারান্দার দিকে এগোলো। মুহূর্তের মধ্যে পাইপ বেয়ে যতটা দ্রুত সম্ভব নেমে গেল সে দোতলা থেকে। একবারও পেছনে ফিরে তাকালো না। মৈথি হতভম্ব হয়ে স্থির হয়ে বসে রইল কিছুক্ষণ। মাথায় ঘুরপাক খাচ্ছে মুয়াজের শেষ কথাগুলো। কি বলে গেল সে? বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে গেল মৈথির। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগে শরীরটা ভারী হয়ে গেল। পায়ের নিচ থেকে শক্তি সরে গেল যেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ধাপ করে মেঝেতে লুটিয়ে পড়ল মৈথি। নিস্তব্ধ রাত আরো গাঢ় হয়ে উঠল তার চারপাশে। ভোরের আলো ফুটতেই মল্লিক বাড়ি জমজমাট হয়ে উঠল। উঠোনে প্যান্ডেল টাঙানো, রান্নাঘরে হাঁড়ি পাতিলের টুংটাং শব্দ, চারপাশে যেন বিয়ে তোড়জোড়ের উৎসব। আসরের নামাজের পরেই মৈথি আর সাকিবের বিয়ে হবে, সেই প্রস্তুতি নিয়ে ব্যস্ত সবাই। সকালে জ্ঞান ফিরল মৈথির। এখনও ফ্লোরে পড়ে আছে সে। কিছুক্ষণ কেবল বোবা দৃষ্টিতে চারপাশে তাকিয়ে রইল। ধীরে ধীরে গতরাতের কথা মনে পড়তেই বুকটা হুহু করে উঠল। মুয়াজের সেই কথাগুলো, অন্য কারোর সাথে সময় কাটাবে, বারবার কানে বাজছে। কেমন ক্ষতবিক্ষত করছে তাকে ভেতর থেকে। নিজেকে সামলে নিয়ে পা টিপে বাবা মায়ের ঘরে ঢুকেছিল মৈথি, কিন্তু লতা তখন সেখানে নেই। উঠোনে সবাই কাজে ব্যস্ত। আশেপাশে নজর বুলিয়ে দেখে ফোনটা টেবিলে রাখা। সুযোগ বুঝিয়ে তুলে নিল সেটি। দ্রুত নিজের ঘরে এসে দরজা আটকে দিল। লম্বা নিঃশ্বাস ফেলে খুঁজে খুঁজে সাকিবের নাম্বার বের করলো মৈথি। বেশ কয়েকবার নিজেকে শান্ত করার পর কল দিল। পরপর দুটো রিং যেতে ওপাশ থেকে সাকিব রিসিভ করলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, আমি মৈথি বলছিলাম। সাকিব অবাক হয়ে হেসে বলল, হ্যাঁ বলো মৈথি, হঠাৎ আঙ্কেলের ফোন দিয়ে কল দিলে, কিছু হয়েছে? মৈথি কান্নায় ভেঙে পড়ল। চমকালো সাকিব। সে ব্যতিব্যস্ত হয়ে উঠল। কি হয়েছে মৈথি? আপনি প্লিজ আমাকে সাহায্য করুন সাকিব ভাইয়া, আমাকে বাঁচান। এরপর থেমে থেমে সব কিছু খুলে বলল সে। সাকিব চুপ করে শুনছিল, কিন্তু প্রতিটি শব্দ যেন তাকে স্তব্ধ করে দিচ্ছিল। মৈথি বলল,
সে এখন 3 মাসে প্রেগনেন্ট। মুয়াজের সাথে তার সম্পর্কের কথা পরিবারের লোকজন জানা সত্ত্বেও মুয়াজের সাথে বিয়ে দিতে চায়নি বলেই সাকিবের সাথে বিয়েটা দিচ্ছে। তবে বাড়ির লোকজন কেউ তার অনাগত সন্তানের কথা জানে না, জানলে হয়তো তাকেও দুনিয়া থেকে সরিয়ে দিবে। সেই ভয়ে মৈথি তার বাবা মাকে কিছু বলতে পারেনি। এখন মুয়াজ তাকে বিয়ে করতে চায়, কিন্তু তাদের মধ্যে বাধা হয়ে আছে মল্লিক পরিবার এবং এই বিয়েটা। কিছুক্ষণ স্তব্ধ থেকে সাকিব ধীরে বলল, তুমি আমাকে ধন্যবাদ দিলে, অথচ আমি কৃতজ্ঞ। তুমি 3টা জীবন নষ্ট হওয়া থেকে বাঁচালে। আমাকে বলা হয়েছিল তোমার নামে বদনাম রটানো হয়েছে। আমি তো তোমাকে ছোটবেলা থেকেই চিনি। থাক, সে কথা বাদ দাও। বয়স খুব কম তোমার, এই বয়সে কি যে করলে। মৈথি চুপ করে রইল। সাকিব দীর্ঘশ্বাস ছাড়ল। আমি বাবাকে জানাবো বিয়ে করছি না, কারণ জিজ্ঞাসা করলে বলবো বদনাম হওয়া মেয়েকে ঘরে তুলব না। এইটুকুই যথেষ্ট, ঠিক আছে? মৈথি যেন খুশি ধরে না, চোখে জল মুছে মুচকি হাসল সে। ঠিক আছে। আর শোনো, জি। বদনাম হওয়া মেয়ে বলাতে তুমি আবার কষ্ট পেও না। এটা কেবল বিয়ে ভাঙাবো বলবো, অজুহাত মাত্র। পিচ্ছি মেয়ে, শীঘ্রই বিয়ে করে নিও। শুভ কামনা রইল। আর হ্যাঁ, মুজাবকে বলবে সে বড় ভাগ্যবান। ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। তুমিও। কল কেটে ঘরের ভেতরেই যেন উল্লাসে ভরে উঠল মৈথি। কিছুক্ষণ নাচতে নাচতে আনন্দ ছড়ালো সে। তারপর আবারও টিপে টিপে গিয়ে বাবার ঘরে ফোনটা রেখে এলো। খোলা আকাশের নিচে ছাদে দাঁড়িয়ে আছে সাকিব, হাতে একটা আংটির বক্স। আংটিটা মেঝেতে পড়ে আছে। গতকাল রাতেই কিনেছিল, ভেবেছিল বাসর রাতে মৈথিকে দিবে। এক ঝাঁক স্মৃতি ঝাপটা মেরে আসতে লাগলো তার মনে। সাকিবের তখন চাকরি হয়নি, মৈথিদের বাড়ির কোনো একটা দরকারে এসেছিল সে। মৈথির বয়স তখন 13 কি 14 হয়তো। বাচ্চা একটা মেয়ের প্রেমে পড়ে গিয়েছিল সাকিব। ওই বয়সের একটা মেয়ের প্রেমে পড়াতে নিজেকে বেশ শাসনও করেছিল সে, কিন্তু মন তো শাসন মানেনি। তারপর থেকে মৈথির সাথে দেখা করার জন্য প্রায়ই মল্লিক বাড়িতে আসা যাওয়া করত সাকিব, কিন্তু সরকারি চাকরিতে জয়েন হওয়ার পর সেই সুযোগ কমে গেল। তবে এটাও আনন্দের ছিল যে চাকরি হওয়াতে মৈথিকে বিয়ে করতে আর কোনো সমস্যা হবে না। যেহেতু সাকিবের বাবা সুলতান মল্লিকের পরিচিত ছিলেন, তাই সবকিছুই ছিল সহজ। শুধু মৈথির 18 বছর পূর্ণ হওয়ার অপেক্ষায় ছিল সাকিব। কিন্তু হুট করে মৈথিকে নিয়ে সুলতান মল্লিকের এমন সমস্যার কথা শুনে সাকিব যেন মেঘনা চাইতে বৃষ্টি পেয়েছিল। দ্রুত বাবাকে বলে বিয়েটা ঠিকঠাক করিয়ে নিয়েছিল সাকিব। কিন্তু একটু আগে মৈথি থেকে যা যা শুনল, তাতে এক মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে গেছে সাকিবের। সারা রাত ঘুমায়নি মুয়াজ। চোখগুলো কেমন টকটকে লাল হয়ে গেছে। সবাই নাস্তা করতে ব্যস্ত। মুয়াজও আছে ডাইনিং রুমে বসা, তবে খাবার সামনে রেখে চুপচাপ বসে আছে সে। বিষয়টা তরু খুব ভালো করে খেয়াল করেছে। তাই রাহেলা ইফতেখার ও আসমা ইফতেখার অন্য ঘরে চলে যেতে তরু মুয়াজের দিকে তাকিয়ে বলল, মুয়াজ, এত রাতে ঘুমাসনি? ঘুম আসেনি। সায়ান বলল, তোরা দুই ভাই বোনের সমস্যা একটাই, বড়দের কথা মূল্যায়ন করিস না। আমি তো বললাম মৈথির বিয়েটা আমি আটকে দেব। মুয়াজ শীতল কণ্ঠে বলল, দরকার নেই ভাইয়া, ওর বিয়েতে কোনো ঝামেলা করার দরকার নেই। মুয়াজের কথায় সায়ান ও তরু মুখ চাওয়াচাওয়ি করলো একবার। কেন রে, কি হলো? বোনের প্রশ্নে মুচকি হাসল মুয়াজ। সায়ান ওকে এভাবে হাসতে দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়ল। ছেলেটার মানসিক অবস্থা খারাপ হচ্ছে না তো? আমি কথা বলেছি মৈথির সাথে, ওর পরিবারের মান সম্মান নষ্ট করতে পারবে না, বিয়ে ভাঙতে পারবে না। সুতরাং এই চ্যাপ্টার এখানেই শেষ। আজকের পর আমার জীবনে ওর অস্তিত্ব থাকবে না। সায়ান তরু দুজনেই চুপ করে গেল। কি বলবে? মৈথি নিজেই যদি এমন কথা বলে সেখানে আর কিছুই করার থাকে না। মুয়াজ এবার খেতে শুরু করে। সায়ান বলে, অনার্স শেষ কর, তারপর নিউ ইয়র্কে নিয়ে যাবো তোকে। বিজনেসে ঢুকবি, কাজকর্ম করবি। মাথা নেড়ে বলল মুয়াজ। তরু ইশারায় সায়ানকে মুয়াজকে দেখালো। কেমন অস্বাভাবিকভাবে খাবার খাচ্ছে ছেলেটা। সায়ান দীর্ঘশ্বাস ছাড়লো একবার। সায়ান ভাবলো আগামীকাল মুয়াজকে নিয়ে ঢাকা যাবে সাইকিয়াট্রিস্টের কাছে। হয়তো ছেলেটার মানসিক স্থিতি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই ভয় পাচ্ছে তরু ও সায়ান। দুপুরবেলায় সাকিবের বাবা ফোন করে জানালেন বিয়ে হবে না। খবরটা পেয়ে যেন সুলতান মল্লিকের মাথায় আকাশ ভেঙে পড়ল। সাকিবের সাথে কথা কাটাকাটি পর্যন্ত হয়েছে তার, কিন্তু কিছুতেই লাভ করে উঠতে পারেননি সুলতান মল্লিক। সাকিব দরকার পড়লে বিয়ের আয়োজন করতে যত টাকা খরচ হয়েছে সব দিতে রাজি, কিন্তু মৈথিকে তবুও সে কোনো মতে বিয়ে করবে না।
সুলতান মল্লিক ঘর পায়চারি করছেন, চল শক্ত হয়ে আছে, চোখ দুটো লাল। খবরটা শোনার পর থেকে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। এমন অসম্মান, এমন বেজ্জুতি, মানুষ কি বলবে এখন? দাঁত চেপে বললেন তিনি। লতা মুখ নিচু করে বসে আছেন। তিনি জানেন সুলতানের রাগ এখন আগুনের মতো, কিন্তু ভেতর ভেতরে মেয়ের কথা ভেবে বুক ফেটে যাচ্ছে তার। মেয়েটার নামে আবারও বদনাম হলো, বিয়ে ভাঙার বদনাম। তুমি মুখে কিছু বলছো না কেন? গর্জে উঠলেন সুলতান। আমি কি বলবো, সব কিছু তো এলোমেলো হয়ে গেল। কাপা কণ্ঠে উত্তর দিলেন লতা। সুলতান থামলেন না। সব কেলেঙ্কারি এই ছেলের জন্য। জানি না কি জাদু করেছে ওই ইফতেখার বাড়ির ছেলেটা, এখন আমার মেয়ের জীবন নষ্ট করেছে। এই অপমান আমি মেনে নেব না। মুহূর্তের মধ্যে সবাই জড়ো হলো ঘরে। বড় সকল আত্মীয় স্বজন, কারো মুখে কোনো কথা নেই, শুধু সুলতান মল্লিক রোধে ফুঁসছেন। আজকের দিনে এই সমাজে আমাদের মতো পরিবারের মেয়ে যদি এমন বদনামে পাই, তবে আমি রাস্তায় মুখ দেখাবো কিভাবে? যেভাবেই হোক মৌতিকে বিয়ে দিতে হবে। সাকিব যদি না করে অন্য কাউকে খুঁজে আনবো, কিন্তু এই বিয়ে ভাঙা মানে আমার মানিজ্জত শেষ, সেটা আমি হতে দেব না। কথার শেষে টেবিলের ওপর রাখা গ্লাসটা ছুঁড়ে ফেললেন তিনি। শব্দে সবাই চমকে উঠল। এদিকে মৈথি পাশের ঘরে বসে সব শুনছিল। বুকের ভেতরটা ধকধক করছে। বাবার কণ্ঠে যে রাগ, সেই রাগে আজ তার জীবনটাই পুড়ে ছাই হয়ে যাবে হয়তো। এত সাহস করে মিথ্যে বলে সাকিবকে দিয়ে বিয়েটা ভাঙানোর পরেও আবারও সেই একই কথা, বিয়ে। মৈথি ধৈর্য হারালো এবার। সুলতান মল্লিক তখনও রাগে থরথর করে কাঁপছেন, মুখ লাল হয়ে গেছে, জল শক্ত হয়ে আছে। সবাই ভয়ে চুপচাপ দাঁড়িয়ে। এমন সময় দরজার পাশে দাঁড়িয়ে থাকা মৈথি হঠাৎ এগিয়ে এলো সামনে। বুক ভেতরে কাঁপছে, চোখে জল জমে উঠেছে, তবুও কণ্ঠস্বর যেন অদ্ভুত দৃঢ়। আব্বু, আর হবে না বিয়ে, আমি করব না। মুহূর্তে ঘর নিস্তব্ধ হয়ে গেল। সবাই যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সুলতান মল্লিক চমকে তাকালেন মেয়ের দিকে। তুই কি বললি? মৈথি কাঁপতে কাঁপতে আবারও বলল, আমি বিয়ে করব না। জোর করে যদি দেন তবু আমি মানব না। লতা ভয়ে শিউরে উঠলেন। চুপ কর মৈথি, কিসব বলছিস তুই? কিন্তু আজ মৈথি থামার পাত্রী নয়। মুখ ভরা সাহস একসাথে উতলে উঠেছে। আম্মু, আমি চুপ থাকতে থাকতে শেষ হয়ে যাচ্ছি। আমি কারো মান সম্মান নষ্ট করতে চাইনি, কিন্তু নিজের জীবনটা এভাবে মিথ্যার ভেতর ফেলে দিতে পারবো না। আমি বিয়ে করব না। সুলতান মল্লিক চেয়ারের হাতল ধরে বসে পড়লেন, বললেন, দেখ মতি, এমনিতেই আমার ইজ্জত নিয়ে টানাটানি লেগেছে, আমি কাউকে ছাড়বো না, তবে সবার আগে তোর বিয়েটা হওয়া দরকার। মৈথি গাল বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। আমার ইচ্ছা, আমার জীবন, এসবের কোনো দাম নেই। আমি ভালোবাসি মুয়াজকে, তার সন্তানের মা হব আমি। তাও যদি তোমার মান সম্মান নষ্ট হয়, তবে সেই মান সম্মানের আমি ধার ধারি না আব্বু। লতা হতবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে। মেয়ের মুখে এমন কথা শুনতে সে কোনোদিনও প্রস্তুত ছিল না। আত্মীয় স্বজনও গুঞ্জন শুরু করলো। সুলতান মল্লিকের মুখ লাল হয়ে উঠল। মেয়ের গায়ে হাত তুলতে গিয়েও থেমে গেলেন। তার বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে, অথচ হাত কাঁপছে। মৈথি ফুপিয়ে কেঁদে উঠল, বলল, এবার সবকিছু পরিষ্কার করে দিলাম। চাইলে আমাকে মেরে ফেলুন, তবু অন্য কোথাও বিয়ে দেওয়ার কথা বলবেন না। লতা সহ সকলে ভয়ে বিস্ময়ে চুপ করে দাঁড়িয়ে রইল। মৈথি দৌড়ে নিজের ঘরের দিকে চলে গেল। সুলতান মল্লিক কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। মৈথি বলল সে মুয়াজের সন্তানের মা হতে চলেছে। ইফতেখার বাড়ির ড্রয়িং রুমের পরিবেশ এখন থমথমে হয়ে আছে। মুখোমুখি সোফায় বসে আছেন হারুন ইফতেখার ও সুলতান মল্লিক। পাশে দাঁড়িয়ে আছে সায়ান মুয়াজ, তরুসহ আসমা, রাহেলা এবং আনহা দাঁড়িয়ে আছে অন্দরমহলে। আনহা সকালেই এসেছিল। রাসেলকে পৌঁছে দিয়ে কোনো একটা দরকারে ঢাকা গিয়েছে, ফিরবে রাতে। দেখো সুলতান, কোনো পরিবারের ছেলে মেয়ে অস্বাভাবিক অশালীন কাজ করতে শিখায় না, এমন উৎসাহ দেয় না। মুয়াজ যা করেছে সেটা অবশ্যই অন্যায়, পাপ, কিন্তু তোমার মেয়েও সমানভাবে অপরাধী। তুমি নিশ্চয়ই তোমার মেয়েকে এই পথে চলতে শিখাওনি। হারুনের এমন কথায় অপমানে শরীর রিরি করে উঠল সুলতানের। কিছুক্ষণ আগে মৈথির মা হওয়ার বিষয়টা নিয়ে মুয়াজকে অনেক আজে বাজে কথা শুনিয়েছিলেন তিনি। তাই এখন এই কথার পরিপ্রেক্ষিতে হারুনের এমন জবাবে গায়ে লাগলো সুলতানের। মুয়াজ মনে মনে মৈথির ওপর দারুণ খুশি হয়েছে। মেয়েটা যে এভাবে সাহসী হয়ে উঠবে কখনো ভাবতেই পারেনি ও।
সায়ন সহ বাকিরা তো বিস্মিত হলো তখন যখন শুনলো মৈথি প্রেগনেন্ট। তবে ভাইয়ের হালচাল দেখে তরু কিছু একটা সন্দেহ করেছে। তাছাড়া মুয়াজকে ভালো করে চিনে তরু, তাই সবকিছু যে সুনির্দিষ্ট পরিকল্পনা সেটুকু বুঝতে অসুবিধে হয়নি তরুর। দেখুন আঙ্কেল, যা হওয়ার সেটা হয়ে গেছে। এটা মফস্বল শহর। বড় বড় দেশে কিংবা শহরে এরকম অনেক ঘটনা ঘটলেও কেউ খোঁজ রাখে না, কিন্তু আমাদের এখানকার পরিবেশ কেমন তা তো বলার অপেক্ষা রাখে না। যেখানে মৈথি ও মজের রাস্তায় দাঁড়িয়ে কথা বলে নিয়ে এত বদনাম রটেছে, সেখানে সব খবর জানাজানি হলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনি খুব ভালো করেই জানেন। তার ছোটের বিয়েটা দিয়ে দিন, মৈথি সুখে থাকবে, কোনো অভাব হবে না। আমার ভাই আপনার মেয়েকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে, আর আমার ভাইয়ের সাথে আমি আছি, শান ইফতেখার আছে। দীর্ঘশ্বাস ছাড়লেন সুলতান মল্লিক। বাড়ি থেকে বেরিয়ে আসার আগে মৈথির ওপর অনেক রাগারাগি করে এসছেন। লতা ভয়ে কিছু বলেনি। মৈথিও দরজা খুলে বাইরে আসেনি। আত্মীয়রা এখন মল্লিক বাড়িতেই আছে। তাদের মধ্যে কয়েকজন সুলতান মল্লিককে বুঝিয়েছে এভাবে পোয়াতি মেয়ে ঘরে রাখা সম্ভব না, যা হওয়ার হয়ে গেছে। ভালোই ভালো ইফতেখার বাড়ির ছেলে মেয়েকে বিয়ে করলেই ঝামেলা চুকে যাবে। আর যদি মল্লিক বাড়ির ছেলে মৈথির বাচ্চা সহ তাকে অস্বীকার করে, তখন মল্লিক বাড়ির লোকজনের আত্মহত্যা ছাড়া পথ থাকবে না আর। এসব ভেবেচিন্তে সুলতান নিজেই দুপুরবেলা এই বাড়িতে চলে এসছেন। দেওয়ালে পিঠ ঠেকেছে সুলতান মল্লিকের। ঠিক আছে, আমি রাজি বিয়েতে। যত দ্রুত সম্ভব বিয়েটা দিয়ে দিতে পারলে ভালো হয়। সুলতান মল্লিকের কথা শেষ হতে সবাই স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। অবশেষে মৈথিকে নিজের করে পাবে ভেবেই মজের চোখের কোণে জল চলে এসছে। হারুন হেসে বললেন, তরু মিষ্টি নিয়ে আয়। তরু আর আনহা হেসে রান্নাঘরের দিকে এগোলো ফ্রিজ থেকে মিষ্টি আনতে। সুলতান মনে কষ্ট নিয়ে সবকিছু মেনে নিতে বাধ্য হলেন। হারুনের সাথে কোলাকুলি হলো, তারপর শাহিনের সাথে, এবং অবশেষে মুয়াজকে বুকে টেনে নিলেন তিনি। মুহূর্তের মধ্যে ইফতেখার বাড়ির পরিবেশটাই বদলে গেল। সবার চোখে মুখে আনন্দের শেষ নেই যেন। মুয়াজ আর দেরি না করে নিজের ঘরে গিয়ে দ্রুত মৈথির মায়ের ফোন দিল। মৈথি প্রায়শই লতার ফোন দিয়ে লুকিয়ে লুকিয়ে কথা বলতো মুয়াজের সাথে, সেজন্য নাম্বারটা আছে ওর কাছে। ঘরের মেঝেতে বসে হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে মৈথি। গাল বেয়ে এখনো উষ্টে পড়ছে। এত বড় মিথ্যে বলেও যদি সবকিছু ঠিক না হয় তখন কি করবে সেটাই বুঝতে পারছে না মেয়েটা। আচমকায় দরজায় ঠক ঠক আওয়াজ শুনে ভাবনা ছেদ ঘটল মৈথির। মৈথি, মৈথি, দরজা খোল, মুয়াজ কল দিয়েছে, কথা বল। মায়ের মুখে এমন কথা শুনে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালো মৈথি। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না সে। দরজার সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো সে, কে কল করেছিল মা? মুয়াজ। মৈথি দ্রুত দরজা খুলে দিল। লতার হাতে ফোন, ঠোঁটের কোণে হাসি রেখা। মৈথির হাতে ফোনটা দিয়ে সেখান থেকে চলে গেলেন লতা। মৈথি ফোন কানে ধরল। মৈথি। মুয়াজের গলা কেমন ধরে আছে। ছেলেটাও কান্নাকাটি করে গলা বসিয়ে ফেলেছে। মৈথি মেঝেতে বসে পড়ল, ফুপিয়ে কেঁদে উঠে বলল, কি হচ্ছে? সবকিছু ঠিক হয়ে গেছে মৈথি, আলহামদুলিল্লাহ। আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে রে মৈথি। তোমার বাবা আমাদের বাড়িতে আছেন, বিয়ের দিন ঠিকঠাক করছে বড়রা। মৈথি আর কান্না আটকে রাখতে পারল না, শব্দ করে কেঁদে ফেলল। তবে এই কান্না আনন্দের, দুঃখের না। এই মেয়ে কাঁদছো কেন? তোমার জন্য সবকিছু হলো মৈথি। আমার ভালোবাসার মানুষকে আমার করতে সাহায্য করার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হইলাম। মৈথি চোখে জল নিয়ে হেসে বলল, ইস, আমি যে মিথ্যে বললাম সেটা কি হবে? মুয়াজ ঠোঁট কামড়ে হাসল। তুমি চাইলে মিথ্যাটা সত্যি করতে বেশি সময় নেব না আমরা। লজ্জায় গাল লাল হয়ে গেল মৈথির। চুপ করে রইল সে। মুয়াজ মাথা চুলকে হেসে উঠল। মিসেস ইফতেখার হওয়ার জন্য প্রস্তুতি নাও মৈথি, অপেক্ষায় আছে। আই লাভ ইউ মুয়াজ। লাভ ইউ টু জান। ঠিক আছে, এখন রাখছি, ফ্রেশ হয়ে আসি, খিদে পেয়েছে। এখন আর না খেয়ে থাকার দরকার নেই। মুয়াজের বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব করলো সে। মৈথি কত কিছুই না করেছে। গোসল সেরে খাবার খেয়ে নাও, পরে কথা হবে। আর হ্যাঁ, শীঘ্রই দেখা হচ্ছে। ঠিক আছে, তুমিও খেয়ে নিও। আচ্ছা। কল কেটে দিয়ে বসা থেকে উঠল মৈথি। ওয়াশরুমের দিকে এগুলো সে। লম্বা একটা শাওয়ার শেষে ভাত খেয়ে বিছানায় শরীর এলিয়ে দিতেই রাজ্যের ঘুম এসে জড়ো হলো তার চোখে। দুই পরিবারের সম্মতিতে একদিন পর মুয়াজ ও মৈথির বিয়ের তারিখ ঠিক করা হয়। কারণ কেউই আর দেরি করতে চায় না। তাছাড়া শায়নের নিউইয়র্কে ফিরতে হবে। অফিসের সব কাজকর্ম অন্য কারোর উপর দিয়ে এভাবে বেশি দিন দেশে থাকা সম্ভব না।
সবকিছু ভেবে চিন্তে তাই বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে। যেহেতু একদিন পর বিয়ে, তাই বিকেল থেকে বিয়ের জন্য কেনাকাটা করতে শুরু করেছে সায়ান, তরু, মুয়াজ ও আনহা। রাসেল তো রাতে ফিরবে, তাই আনহা একাই ভাই বোনদের সাথে শপিং করলো। রাত 11টার দিকে ওরা সবাই শপিং করে বাড়িতে ফিরল। হারুন, আসমা ও রাহিলা যেন আনন্দ ফুরায় না। একসাথে দুজন নতুন অতিথি আসতে চলেছে বাড়িতে। তবে মুয়াজ আগামীকাল সবাইকে সত্যিটা বলবে বলে ভেবে রেখেছে। সারা বিকেল সন্ধে শপিং করতে গিয়ে তরু কিছুটা ক্লান্ত হয়ে পড়ছিল, তাই কোনো মতে রাতের খাবার খেয়ে সেই বিছানায় শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছিল মেয়েটা। কিন্তু মাঝরাতে হুট করে ঘুম ভেঙে গেল তরুর। পিটপিট করে চোখ মেলে তাকালো আশেপাশে। ডিম লাইটের আলোতে সবকিছু ঝাপসা দেখা যাচ্ছে। সায়ান বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে এখনো। তরুর শোয়া থেকে উঠে বসলো, ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টো বেজেছে। তরুর পরনে শর্ট টপস আর প্লাজো, তবুও কেমন গরম লাগছে, কারণ বিদ্যুৎ নেই। দক্ষিণে জানালা দিয়ে একটু আধটু বাতাস আসছে। এখনো ঘুমাওনি কেন সায়ান? সায়ানের গা ঘেঁষে বসে জিজ্ঞেস করলো তরু। সায়ান মাথা ঘুরিয়ে ওর কপালে চুমু খেলো একটা, তারপর আবার ল্যাপটপের দিকে দৃষ্টিপাত করে বলল, আর 5 মিনিট সময় লাগবে রে। তরু বলে মাথা নেড়ে বসা থেকে উঠে ওয়াশরুমের দিকে এগোলো। যতক্ষণে তরু প্রাকৃতিক কাজ সেরে রুমে ফিরল, ততক্ষণে সায়ানের ল্যাপটপের কাজ শেষ হয়ে গেল। তরুকে রুমে ফিরতে দেখে মুচকি হাসলো সায়ান। এত ঝামেলার মধ্যে বউকে ঠিকমতো ভালোবাসা হচ্ছে না ভেবে মনে মনে আফসোস করলো ভদ্রলোক। একটু পানি খেয়ে নে তরু, বেশি বেশি পানি খাবি, খাবার খাবি, তাতে এনার্জি পাবি শরীরে। তরু সায়ানের পাশে বসলো। সায়ান ও চুলগুলো একপাশে সরিয়ে ঘাড়ে নাক ডুবিয়ে দিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিতে লাগলো। তুমি খেও, এনার্জি পাবে শরীরে। আমার এনার্জি লাগবে না সোনা, আমার পারফরমেন্স এমনিই ভালো, তাই না? মুচকি হাসলো তরু। সায়ানের চোখে মুখে দুষ্টুমি ছিলি। হ্যাঁ, সেদিকে একদম পারফেক্ট তুমি। তোমার পারফরমেন্স নিয়ে কথা হবে না। সায়ান গর্বে বুক ফুলিয়ে বলল, ধন্যবাদ ধন্যবাদ, শুনে ভালো লাগলো। তরু হেসে ও নাক টিপে দিল একবার। সায়ান তরুর কানের পাশে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, এবার আজকে আরো ভালো পারফরমেন্স দেখাতে চাচ্ছি সোনা, তুই রাজি? তরুর শরীরে শিহরণ বয়ে গেল। কানের পাশে এমন উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়ায় বুক পেট কেমন উথলা হয়ে উঠল তরুর। তবুও সেই রোমান্টিকতা বর্জন করে ধরাম করে সায়ানের পিঠে একটা ঘুষি মেরে বসলো সে। ব্যথায় মৃদু শব্দ করে উঠল সায়ান। রাত 2টোর সময় তোমার টি20 ম্যাচের আশা বসে নেই আমি। সরো ঘুমোবো, উচ্চামো সবসময়। তরুর কথায় সায়ান ভেঙচি কাটলো। খপ করে তরুকে উঠিয়ে নিজের কোলে বসিয়ে দিল সে। ভালো কথা বললে আজকাল কেউ দামই দেয় না রে তরু। তাই না? হ্যাঁ তাই তো। সায়ান খুব ধীরে ধীরে তরুর শরীরে তার ঠোঁটের স্পর্শ দিতে থাকলো। তরু আসন্ন পরিস্থিতি আন্দাজ করতে পেরে বলল, না বলেছি। চুপ থাক সায়ান। রাখ তো সায়ান, বর্জে শহীদ হয়ে যাচ্ছে, সেদিকে তোর ভ্রুক্ষেপ নেই, তুই আছিস তোর ঘুম নিয়ে। তরু কিছুক্ষণ না করেও শেষ রক্ষে হলো না তার। সায়ান বরাবরের মতোই খুবই আগ্রাসী হয়ে তরুকে নিজের করতে ব্যস্ত হয়ে উঠল। ঘর জুড়ে কেবল শোনা গেল তরুর ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ। বাইরে সানাই বাজছে। বউ সেজে নিজের ঘরে বসে আছে মৈথি। মুয়াজ কল করেছিল, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে তারা। মৈথির যেন আনন্দের শেষ নেই আজ। কত কাঠখড় পোড়াতে হলো মেয়েটাকে, সেটা বলার অপেক্ষা রাখে না। নতুন জামাইয়ের আগমনে সব আত্মীয় স্বজনের হুড়োহুড়ি লেগে গেছে। মৈথি ঘরে বসে বুঝতে পেরেছে মুয়াজ এসছে। কিছুক্ষণের মধ্যে মৈথিকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হলো। কাপা কাপা গলায় চোখ বন্ধ করে কবুল বলার পর কাঁদতে লাগলো মেয়েটা। মুয়াজও কবুল বলাতে ওদের বিয়ে সম্পন্ন হলো। সবাই অনেক খুশি আজ। ইফতেখার বাড়ির লোকজন সন্ধ্যের দিকে মৈথিকে নিয়ে বাড়ি ফিরল। সুলতান মল্লিক মেয়েকে মন থেকে ক্ষমা করতে পারেননি ঠিকই, কিন্তু মুয়াজের হাত ধরে মৈথিকে যেন ভালো রাখে সেসব বলেছিলেন। ভদ্রলোকের মনের অবস্থা বুঝতে পেরে মুয়াজের খারাপ লাগলেও কিছু বলতে পারেনি সে। তবে শীঘ্রই বাচ্চার বিষয় সত্যিটা সবাইকে জানাবে বলে ভাবল মুয়াজ। রাত গভীর। দিনের সমস্ত অস্থিরতা আর অশান্তি পেরিয়ে অবশেষে শেষ হলো ঝড়ঝাপটা। বহু বাধা, বহু তর্ক, কান্না আর ভয় অতিক্রম করে আজ মৈথি মুয়াজের হয়েছে। এখন সে বসে আছে ফুলশয্যার ঘরে। সাদা চাদরের উপরে গাঢ় লাল শাড়ি ছড়িয়ে চারপাশে গোলাপ রজনীগন্ধার গন্ধ ভেসে বেড়াচ্ছে। মোমবাতির আলোয় ঘরটা যেন রহস্যময় হয়ে উঠেছে। মৈথির হাত দুটো কাঁপছে, আঙ্গুলে কাচের চুড়ি বাজছে হালকা শব্দে।
বুকের ভেতর ধুকপুক শব্দ যেন গোটা ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। প্রতিটি মুহূর্ত তার মনে করিয়ে দিচ্ছে আজকের রাত আলাদা, জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। চোখ দুটো বারবার দরজার দিকে চলে যাচ্ছে। কখন আসবে মুয়াজ? কিছুক্ষণ আগে আনহা ও তরু মৈথিকে সাজিয়ে গুছিয়ে বিছানায় বসিয়ে রেখে চলে গিয়েছিল। মৈথি চোখ নামিয়ে গভীর নিঃশ্বাস ফেলল। দরজায় কড়া শব্দ হলো হঠাৎ। হৃৎপিণ্ডটা যেন লাফ দিয়ে গলা পর্যন্ত উঠে এলো। মুয়াজ এসছে। দরজাটা ধীরে খুলল। ভেতরে ঢুকতেই হালকা আতরের গন্ধে ভরে উঠল চারদিক। সাদা পাঞ্জাবি, পায়জামা, কপালে হালকা ঘাম আর চোখ দুটো ক্লান্ত হলেও ভেতরে লুকিয়ে আছে এক রাশ ভালোবাসা। ঘরে ঢুকে এক মুহূর্ত থমকে দাঁড়ালো সে। ফুলের গন্ধ, লাল শাড়ি পরা মৈথি, নিচের দিকে নামানো চোখ, কাপা ঠোঁট, সবকিছু যেন একসাথে তার চোখে ধরা দিল। এতদিন ধরে যে মুহূর্তের জন্য পাগল হয়ে উঠেছিল, আজ সেই মুহূর্ত সত্যি হয়ে সামনে দাঁড়িয়ে আছে। মুয়াজ ধীরে ধীরে দরজা ভিজিয়ে এগিয়ে এলো বিছানার দিকে। মৈথি নিঃশ্বাস আটকে বসে রইল। হাত দুটো আঁকড়ে ধরেছে আঁচল। বিছানার কিনারায় বসে মুয়াজ কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল মৈথির দিকে। তারপর নিচু গলায় বলল, বিশ্বাসই হচ্ছে না, শেষ পর্যন্ত তুমি আমার হলো মৈথি। মৈথি এক মুহূর্ত চোখ তুলতেই মুয়াজের চোখের ভেতরকার আকুলতা দেখতে পেল। মৈথি কিছু না বলে বসা থেকে উঠে মুয়াজের পা ছুঁয়ে সালাম করতে চাইলে মুয়াজ বাধা দিয়ে বলল, তোমার জায়গা আমার বুকে মৈথি, সালাম মুখে দিবে সব সময়, পায়ে হাত দিয়ে কখনো নয়। ঠিক আছে। মৈথির দুই কাঁধে মুয়াজের হাতের স্পর্শে লজ্জায় মাথা নিচু করে ফেলল সে। মৈথির দুই কাঁধে মুয়াজের হাতের স্পর্শে লজ্জায় মাথা নিচু করে ফেলল সে। মেয়েটাকে আরো লজ্জায় ফেলতে হুট করে মুয়াজ তাকে কোলে তুলে নিল। মৈথির শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করেছে। মুয়াজের গলা জড়িয়ে ধরে আছে সে। দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে আছে। মুয়াজ ওভাবে চোখের পলক না ফেলেই মৈথিকে খুব আস্তে আস্তে বিছানায় বসিয়ে দিল। মৈথি নড়ে চড়ে বসলো একটু। মুয়াজও পাশে বসলো। পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট বক্স বের করে তার ভেতর থেকে একটা রিং বের করলো। মৈথির দিকে তাকিয়ে বলল, সামনের বছরের মধ্যে তোমার বর নিজের টাকায় তোমাকে এমন উপহার কিনে দেবে। আজ এই উপহারটি ভাইয়ার টাকায় কেনা, ধার হিসেবে নিয়েছি আমি। তুমি কি এটা গ্রহণ করবে মৈথি? মৈথি মুচকি হেসে ডান হাতটা বাড়িয়ে দিল মুয়াজের দিকে। পরিয়ে দাও। মুয়াজ হেসে মৈথির আঙ্গুলে আংটিটা পরিয়ে দিল। মুহূর্তে দুজনের মধ্যে নীরবতা নেমে এলো। মুয়াজ ধীর পায়ে গিয়ে লাইট বন্ধ করে ডিম লাইট জ্বেলে দিয়ে এসে আবারও মৈথির পাশে বসলো। মৈথির বুকের ভেতর ধ্রিম ধ্রিম শব্দ হচ্ছে। বিয়ের প্রথম রাত, প্রিয় পুরুষের প্রথম স্পর্শ নিয়ে ভাবনাগুলো বড্ড উথলা করে ফেলেছে তাকে। মুয়াজ খুব যত্নে মৈথির গয়নাগাটি এক এক করে খুলে পাশে রাখতে শুরু করেছে। গয়নাগাটি খুলে ফেলার পর শাড়ির সেফটিপিনগুলো খুলে পাশে টি টেবিলের উপর রাখলো মুয়াজ। মৈথি চোখ মুখ বন্ধ করে আছে। মুয়াজ ওর কানের পাশে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে শুধালো, অনুমতি দিলে শাড়ি খুলতে পারি বউজান? খুলবো? হকচকিয়ে গেল মৈথি, শুকনো ঢোক গেল। ওর অবস্থা দেখে মুয়াজ মুচকি হাসলো, ফের বলল, ভয় পেও না, একটু কষ্ট দেব না তোমায়। মৈথি চোখ মুখ শক্ত করে বলল, তুমি এত অসভ্য হলে কবে থেকে? কবুল বলার পর থেকে বউজান। মৈথি আর কিছু বলল না, কেবল মুচকি হাসলো। মুয়াজ খুব যত্নে মৈথির শাড়িটি সরিয়ে বিছানার একপাশে রেখে দিল। রাত গভীর, ফুলসজ্জার ঘরটা এলোমেলো হয়ে আছে। বিছানার চাদর অর্ধেক সরে গেছে, পায়ের নিচে পিষে গেছে কিছু ফুল। ফ্লোরে ছড়িয়ে আছে মুয়াজের মৈথির পোশাকগুলো। পাতলা চাদর মুড়িয়ে মুয়াজের বুকের উপর গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে মৈথি। মুখে ক্লান্তির ছাপ, কিন্তু ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। মুয়াজের চোখে ঘুম নেই। অন্ধকারে মৈথির শান্ত মুখটা দেখছে আর বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। স্বপ্ন আর দায়িত্বের মিশেল। আজ সে মৈথিকে নিজের করে পেয়েছে। এবার তার দায়িত্ব মৈথির প্রতিটি হাসি রক্ষা করা, নতুন সংসারটাকে সুন্দরভাবে গড়ে তোলা। মুয়াজ দীর্ঘশ্বাস ফেলল। এখনো অনার্স শেষ হয়নি, হাতে তেমন কিছু নেই, তবে বসে থাকলে চলবে না। ফ্রিল্যান্সিংয়ের কাজটা একটু আধটু জানে, টেকনোলজি নিয়েও ভালো বোঝে, তাই টিউশন করানোর পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের সিরিয়াস হবে সে। ধীরে ধীরে অ্যাপ ডেভেলপমেন্ট শিখে নিজে কিছু তৈরি করবে। শুধু ভালোবাসা দিয়ে তো সংসার চলে না, পরিশ্রমও করতে হয়। চোখ বন্ধ করে বুকের ভেতর প্রতিজ্ঞা করল মুয়াজ, মৈথির জন্য, নিজের জন্য তাকে ভালো কিছু করতে হবে। মুয়াজের বিয়ে মিটে যাওয়ার একদিন পরেই তরু সায়ান নিউ ইয়র্কে ফিরে এসছে। এতদিন অফিসে না যাওয়ার ফলে কাজের চাপ বেড়েছে দুজনেরই।
সায়ান অফিসের সকল কাজকর্ম ভালো মতো নজরদারি করছে। কোথাও কোনো গন্ডগোল হলো কিনা সেটা খতিয়ে দেখতে আজ অনেক রাত পর্যন্ত অফিসে ছিল সায়ান। তরু অবশ্য রাত 9টার দিকে অ্যাপার্টমেন্টে চলে গিয়েছিল। অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগ মুহূর্ত সায়ানের সামনে এসে দাঁড়ালো লারা। মেয়েটাকে দেখে মেজাজ বিগড়ে গেল সায়ানের। লারা হাসি মুখে বলল, কেমন আছো সায়ান বেবি? তুমি এখন এখানে কি করছো লারা? লারা হেসে হালকা হেঁটে বলল, তোমার সাথে দেখা করতে এসেছি। ভাবলাম তোমাকে জিজ্ঞেস করি, তোমার অস্ত্রোপচারের কাজের বিষয় কি তরুণীমা কিছু জানে? সায়ানের সামনে লারার উদ্দেশ্য এবার পরিষ্কার হলো। সায়ান বিরক্তি নিয়ে বলল, হুমকি দিচ্ছ? নো বেবি, জাস্ট জিজ্ঞেস করলাম। মনে হচ্ছে তরুর হাতে মার খেয়ে তোমার আশা মেটেনি, আরো মার খেতে চেয়েছ? ওয়েল, যাও তরুর কাছে গিয়ে বলো আর বড় কি কি কাজ করে। ভরকে গেল লারা। সায়ান এত স্বাভাবিকভাবে কথাগুলো বলল কিভাবে? সেটা দেখা যাবে, কে মার খায় আর কে। চলো এখান থেকে, আমার লেট হচ্ছে। লারার কথা থামিয়ে দিয়ে সায়ান গটগট করে গাড়িতে উঠে বসলো। লারাকে ওখানে রেখে সায়ানের গাড়িটা সাই সাই করে ছুটতে লাগলো তার গন্তব্যে। লারা মুচকি হাসলো। সে পরের দিনই তরুকে কল করলো, বলল গুরুত্বপূর্ণ কথা আছে, তাও সায়ানের বিষয়ে, তাই দেখা করতে চাচ্ছে। কিন্তু তরু লারার কোনো কথায় পাত্তা দিল না বিশেষ। দেখা করবে বলেও আর দেখা করতে গেল না। লারার খুব আরও বাড়তে লাগলো। সে সরাসরি তরুর কাছে অফিসে চলে গেল। গিয়ে সায়ানের ব্যবসার আড়ালে কি কি চলে এবং সায়ান কি করে সেসব জানালো। তার মানে সায়ান একজন অস্ত্রোপচারকারী প্লাস মানুষও খুন করে, তাই তো লারা? মুখোমুখি চেয়ারে বসে আছে লারা ও তরু। হ্যাঁ, তবে এমনিতে কাউকে শ্যুট করে না সায়ান। নিজের সেফটির জন্য ওর কাছে অস্ত্র থাকে এবং সে দরকারে মানুষ খুন করতেও দুবার ভাবে না। তরু মুচকি হাসলো। লারা অবাক হলো তাতে। সায়ানের বিষয়ে এত বড় একটা খবর জেনেও তরু কিভাবে শান্ত হয়ে বসে আছে সেটাই বুঝতে পারছে না লারা। যদিও তরুকে যা বলল তার অর্ধেক সত্যি আর অর্ধেক মিথ্যা। সায়ানের সাথে নিরাপত্তার জন্য অস্ত্র থাকলেও সে কখনো কাউকে খুন করেনি। তুমি বড্ড বোকা লারা। সায়ান আমার বর, তার আগেও আমার কাজিন ব্রাদার। ও কাউকে খুন করবে এটাও বিশ্বাস করতে হবে? আর খুন যদি করতেই হতো তুমি এখনো এখানে বসে থাকতে না। আমি নিজে দায়িত্ব নিয়ে তোমার কপালে একটা গুলি মারার ব্যবস্থা করাতাম। তরুর কথায় শুকনো ঢোক গিলল লারা। হুট করে বসা থেকে উঠে দাঁড়ালো। যেমন বর তার তেমন বউ, কি ভয়ঙ্কর কথাবার্তা। লারা নিজেকে ভীষণ ভালোবাসে, তাই জানের মায়া তার প্রবল। আর সত্যি বলতে প্রতিটি মানুষই মৃত্যুকে ভয় পায়। লারাও সেই ভয়ে সিদ্ধান্ত নিল ওদের আশেপাশে আর আসবে না সে। ঠিক বলেছ তরু, আমি তো মজা করছি। আচ্ছা শোনো, এখন আমি আসছি, জরুরি একটা টেক্সট এলো মাত্র, কিছু কাজ আছে, আসছি। কথাগুলো বলেই তড়িঘড়ি করে কেবিন থেকে বেরিয়ে গেল লারা। তরু কেবল মুচকি হাসলো। মুয়াজের বিয়ের ঝামেলার মধ্যে একদিন রাতে তরু ঘুম ভাঙতে অনুভব করছিল সায়ান তার পায়ের কাছে বসে আছে। কি হয়েছে বিষয়টা বুঝতে যখন তরু শোয়া থেকে উঠে বসলো, সায়ান তখন তরুর পা ধরে জিজ্ঞেস করলো, তরু যদি কখনো জানতে পারিস তোর বর কোনো খারাপ কাজ করছে তখন কি করবি? ছেড়ে চলে যাবে আমায়? কি বলছো তুমি? তরু কিছু বুঝতে পারে না। সায়ান তরুর পায়ে আলতো করে দুটো চুমু খেয়ে বলে, আমার একটা অবৈধ ব্যবসা আছে, রিয়েল ব্যবসার আড়ালে চলে সেই ব্যবসা। সত্যি বলতে বাড়িঘর ছেড়ে এক একটা ছেলে নিউ ইয়র্কে গিয়ে হালাল পথে ইনকাম করে, এত প্রতিপত্তি নিয়ে বাঁচতে পারে না যদি না কালো টাকা থাকে। আমি সেই কালো টাকার পথেই নেমেছিলাম, যা আছে চলছে। কিন্তু বিশ্বাস কর, আমি ধীরে ধীরে সেই ব্যবসা বন্ধ করে দেব। একসাথে সম্ভব হবে না। তুই আমাকে ক্ষমা করবি তরু? তরু সবকিছু মনোযোগ দিয়ে শুনল। কেবল ভাবনায় পড়ে গেছে সে। সায়ান চুপচাপ বসে আছে কেবল। তরুকে চুপ করে থাকতে দেখে আচমকা সায়ান ওর হাত দুটো ধরে বলল, যাই সিদ্ধান্ত নিবি ভেবে নিবি, আমাকে ছেড়ে গেলে কিন্তু আমার লাশ দেখতে হবে তোকে। তরু তৎক্ষণাৎ সায়ানের মুখ চেপে ধরল। রেগে বলল, অন্যায় করেছো, আবার হুমকিও দিচ্ছ। সায়ান অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে শুধু। তরু কিছুক্ষণ চুপচাপ থেকে বলে, স্বামী স্ত্রী সম্পর্কে এতটাও ঠুন করা যে কেউ কোনো অন্যায় করলেই ছেড়ে যেতে হবে? ছেড়ে গেলে আর সম্পর্কের মানে রইল কি? সঙ্গীর কাজই হচ্ছে সকল পরিস্থিতিতে পাশে থাকা এবং সঠিক পথ দেখানো। তুমি ধীরে ধীরে সব কালো ব্যবসা থেকে সরে এসো, এটুকুই চাওয়া।
তরুর এমন উত্তরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সায়ান। তরুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। তরু মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঠিক এজন্যই লারা সবকিছু জানানোর পরেও তরু সায়ানকে ভুল বুঝলো না আজ। লারা কেবিন থেকে বেরিয়ে যেতে সায়ান এলো তরুর কাছে। কি হলো রে? লারা এইভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল, আবার চড়থাপ্পড় খেলো নাকি? তরু ফিচেল হেসে বলল, মারের থেকেও কঠিন আঘাত পেয়েছে মনে হয় না আর কখনো জ্বালাতন করতে আসবে শালি। সায়ান জিহ্বায় কামড় দিয়ে নাটকে ভঙ্গিতে বলল, আস্তাগফিরুল্লাহ, মুখের কি ভাষা শালি! ঢং দেখলে আর বাঁচি না। সায়ান মুচকি হেসে এগিয়ে গিয়ে তরুর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। ইফতেখার বাড়ির পরিবেশ আজ ভীষণ আনন্দময়। অনেকদিন পর একসাথে হলো সবাই। বিদেশ থেকে ফিরেছে তরু, সায়ান, মুয়াজ আর মৈথি। সাথে আছে তরুর যমজ ছেলে আহিয়ান আর আরিয়ান। দুজনের বয়স 6 চলছে। প্রায় 2 বছর পর দেশে ফেরা, তাই বাড়ি জুড়ে যেন উৎসবের আবহ। মুয়াজ আর মৈথি ঠিক করেছে এবার থেকে ইফতেখার বাড়িতেই থাকবে। আগামীকাল ঢাকায় তাদের কোম্পানির উদ্বোধন। সায়ান অর্থনৈতিক দিকটা সামলালেও ব্যবসার আসল মস্তিষ্ক ছিল মুয়াজ। দীর্ঘদিনের পরিশ্রমে নিজের তৈরি করা একটি অ্যাপস এখন দেশ জুড়ে ভাইরাল হয়ে গেছে। একটাই সৃষ্টি যেন মুয়াজের জীবনটাই পাল্টে দিয়েছে। মৈথির বাবা মাও এখন সবকিছু মন থেকে মেনে নিয়েছেন। মেয়ের হাসি খুশি মুখ আর জামাইয়ের সফলতা দেখে লতা আর সুলাইমানের চোখ জুড়িয়ে যায়। মনে হয় এত ঝড়ঝাপটার পর অবশেষে তাদের মেয়ের জীবনটা শান্তিতে ভরেছে। তরু, এই তরু, আর কতক্ষণ লাগবে? ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছে আহিয়ান ও সায়ান। বাপ ছেলে অনেকক্ষণ ধরে এভাবেই দাঁড়িয়ে আছে গোসল করবে বলে, কিন্তু তরু সেই 8 ঘন্টা আগে সেই যে গোসল করতে ঢুকলো ভেতরে, এখনো বের হওয়ার নাম নেই। এই তো হয়ে গেছে, 2 মিনিট দাঁড়াও। সায়ান ছেলের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। আহিয়ান বলল, মাম্মিকে বলো 2 মিনিট দাঁড়াতে। বলতে বলতে 10 মিনিট পেরিয়ে গেল, তবু 2 মিনিট আর শেষ হলো না। আহিয়ানের কথা শেষ হতেই তরু দরজা খুলে বাহিরে বেরিয়ে এলো। বাবা ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলছিলে আহিয়ান? সায়ান হেসে বলল, কিছুই না, সর সর। এমনকি দেরি হয়ে গেছে। খিদের জন্য পেটে ছুঁচো দৌড়দৌড়ি করছে, তার মধ্যে রান্নাঘর থেকে কত সুঘ্রাণ ভেসে আসছে। পেটুক একটা, যাও গোসল সেরে নাও তোমরা। তরু কথা বলতে বলতে ঘরের মাঝ বরাবর দাঁড়িয়ে চুলগুলো তোয়ালে দিয়ে আলতো করে মুছতে শুরু করেছে। সায়ান ওয়াশরুমে ঢুকে আহিয়ান কেউ সাথে নিল। ওকে গোসল করিয়ে দিয়ে তারপর নিজে গোসল করবে। আরিয়ান আগেই গোসল সেরে নিয়েছিল। সে এখন তার দাদির সাথে রান্নাঘরে ঘুরঘুর করছে। তরু চুল শুকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ডাইনিং রুমে যাচ্ছে সে। দাদি, আপু ওটা কি খাবার? আসমা ও রাহেলা সব খাবার দাবার টেবিলে এনে রাখছেন। মৈথি খাবারগুলো পরিবেশন করছে। আরিয়ানের প্রশ্নে আসমা হেসে বললেন, এটা হলো কচুর তরকারি। দাদু ভাই, তোমার চাচু কচুর তরকারি রান্না করতে বলেছিল, সেই জন্য করলাম। আরিয়ান সবকিছু বুঝে ফেলার মতো হাবভাব করে বলল, ও আচ্ছা। আসমা কাজের ফাঁকে আরিয়ানের মাথায় হাত বুলিয়ে দিলেন একবার। রাহেলা বললেন, আরিয়ান, তোমাকে খাবার দেই, তুমি খেতে শুরু করো, তরু সায়ান এসে পড়বে। আরিয়ান নাবোধক ইশারা করে বলল, আলিয়া নাচুক, তারপর খাবো। মৈথি মাঝখান দিয়ে বলল, ওরা 2 ভাই কখনো আলাদা আলাদা খাবার খায় না আম্মা, ছোট থেকেই এমন ওরা। এমন সময় মুয়াজ এলো ডাইনিং রুমে। চেয়ার টেনে আরিয়ানের পাশে বসলো। হ্যাঁ, ঠিকই বলেছে মৈথি, 2 ভাইয়ের মধ্যে খুব ভাব। আরিয়ান মুচকি হেসে অন্যদিকে তাকাতেই দেখলো আহিয়ান আসছে, সাথে বাবাও আছে। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল আরিয়ান, এই যে আয়ান এসে গেছে। আহিয়ান দৌড়ে এসে আরিয়ানের পাশে চেয়ারে বসলো। এর মধ্যে তরু এলো। সায়ান ইশারায় জিজ্ঞেস করলো, এতক্ষণ কোথায় ছিলিস? তরু কিছু বলল না, ভেঙচি কাটলো কেবল। একটু পর হারুন ইফতেখারকে ডাইনিং রুমে দেখা গেল। তরু গিয়েছিল ডাকতে। আজকে সবাই একসাথে খাবে, সেজন্য শ্বশুর মশাইকে বলতে গিয়েছিল তরু। সায়ান বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসলো। ইফতেখার বাড়ির সবাই হাসি আনন্দ করে খাবার খেতে শুরু করলো। ঢাকা শহরের নামি এক 5 তারা হোটেলের হলরুম আজ সাজসজ্জায় ঝলমল করছে। লাল সোনালি ব্যানারে বড় বড় অক্ষরে লেখা, লঞ্চ সেরেমনি অফ নেক্সট জেন অ্যাপস। মঞ্চের একপাশে রঙিন ফিতা টানানো, চারপাশে মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠছে বারবার। সামনের সারিতে বসে আছে সুলতান মল্লিক, লতা, আসমা ইফতেখার আর রাহেলা ইফতেখার। তাদের মুখে গর্ব আর তৃপ্তির ছাপ। তরুর 2 ছেলেও চঞ্চল হয়ে এদিক ওদিক তাকাচ্ছে।
মাঝে মাঝে হাততালি দিচ্ছে। মঞ্চের ওপরে দাঁড়িয়ে আছে সায়ান, পাশে মুয়াজ। কালো স্যুট, হালকা নীল শার্ট, গলায় টাই। আজ মুয়াজকে যেন অন্যরকম লাগছে। সঞ্চালক ঘোষণা দিলেন, বাংলাদেশের তরুণদের জন্য এখন নতুন দিগন্তর খুলে দিচ্ছি নেক্সট জ্ঞান অ্যাপস। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি কোম্পানির প্রতিষ্ঠাতা জনাব মোজাদ ইফতেখারকে। মুহূর্তে চারদিকে হাততালিতে মুখর হয়ে উঠল। একটু ইতস্তত করে মাইক্রোফোনের সামনে দাঁড়ালো মুয়াজ। হাতে কাগজ নেই, তবে চোখে আত্মবিশ্বাস। আসসালামু আলাইকুম। আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। কয়েক বছর আগে আমি ছিলাম এক বিভ্রান্ত তরুণ। কি করব, কিভাবে দাঁড়াবো কিছুই বুঝতাম না। কিন্তু আল্লাহর রহমতে আর আমার পরিবারের সহযোগিতায় আজ এখানে দাঁড়াতে পেরেছি। এই অ্যাপ শুধু একটা প্রোডাক্ট না, এটা একটা স্বপ্ন যেটা আমাদের দেশকে প্রযুক্তিতে আরও এগিয়ে নিয়ে যাবে। ভিড় হাততালি দিল। মৈথির সামনের সারিতে বসে চোখ মুছল। ওর মনে পড়ছে একসময় ঘুমহীন রাতে মুয়াজ তাকে বলেছিল, একদিন আমার নিজের কোম্পানি হবে। আজ সেই স্বপ্ন দাঁড়িয়ে গেছে বাস্তবে। ফিতা কাটা হলো, ফ্ল্যাশ লাইটে ভরে উঠল চারপাশ। সাংবাদিকরা এগিয়ে এসে প্রশ্ন করছে। টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছে অনুষ্ঠান। হারুন হেসে রাহিলাকে শুধু বলল, আমাদের ছোট্ট মহাজটা আজ সত্যি বড় হয়ে গেছে। মাথা নেড়ে সম্মতি জানালেন মুয়াজের মা। সত্যি সময় সবকিছু বদলে দেয়। আজকে মুয়াজের সবকিছু বদলে গেছে। ওপেনিং অনুষ্ঠান শেষে সবাই ইফতেখার বাড়িতে ফিরেছে। মৈথি তরু কিচেনে মায়েদের সাথে মিলে রাতে রান্নার আয়োজন করছে। আসমা আর রাহেলা ইফতেখার পাশাপাশি দাঁড়িয়ে মেয়েকে সাহায্য করছে। মাঝে মাঝে হেসে বলছে, বিয়ের পর এতদিনে কিন্তু মৈথির রান্নার হাত পাকলো। সবাই হো হো করে হেসে উঠল। অন্যদিকে ড্রয়িং রুমে সুলতান মল্লিক, সায়ান, মুয়াজ আর হারুন সুলতান বসে গল্প করছে। আহিয়ান আর আরিয়ান দৌড়ে এসে মুয়াজের কোলের উপর চড়ে বসলো। মামু, তুমি আমাদের জন্য গেম বানাবে, ঠিক না? মুয়াজ হেসে মাথা নেড়ে বলল, অবশ্যই, তোমাদের দুজনকে দিয়েই প্রথম টেস্ট করব। তখন সুলতান মল্লিক মুচকি হেসে বললেন, ছেলেটা কিন্তু সত্যিই আমাদের মুখ উজ্জ্বল করেছে। একসময় আমি ভুল করেছি, কিন্তু আজ ওকে দেখে গর্ব হয়। এই কথায় মুয়াজ একটু চুপ করে গেল। তারপর এগিয়ে গিয়ে সুলতান মল্লিকের হাত চেপে ধরল। আব্বা, আপনাদের দোয়া ছাড়া কিছুই সম্ভব হতো না। আমাদেরও হয়তো ভুল ছিল, আপনারও ছিল। সবকিছু অতীত, ওসব মনে রাখবেন না। সুলতান হেসে মাথা নেড়ে মুয়াজের মাথায় হাত বুলিয়ে দিলেন একবার। আসলে মানুষ কখনো ব্যর্থতার খবরগুলো রাখে না। সফলতা অর্জনের পর সবাই আসে খবর নিতে। আজকে সবাই উঠোনে একসাথে বসে রাতের খাবার খেলো। খাবার খাওয়া শেষে মৈথি সবার জন্য পান নিয়ে এসেছে। আহিয়ান ও আরিয়ান ছাড়া সকলেই মিষ্টি পান খেতে ব্যস্ত। তরু আর আসমা গল্প জুড়ে দিল স্কুলের স্মৃতি নিয়ে। হাসি আড্ডায় মজে উঠল পরিবেশ। ছোট্ট একটা পরিবার, কিন্তু আজ মনে হলো যেন পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার এটাই। উঠোনে আড্ডা দেওয়ার পর মুয়াজ, মৈথি, সায়ান, তরু ছাদে গেল। তারা ভরা আকাশ, হালকা বাতাস বইছে। আহিয়ান আরিয়ান নিজেদের মতো আকাশ দেখছে। সায়ান ও তরু একপাশে বসে ওদের দেখছে। মৈথি এসে মুয়াজের হাতটা ধরে দাঁড়ালো। দুজনের চোখে শুধু তৃপ্তির ঝিলিক। ঝড়ঝাপটার পর অবশেষে তাদের জীবনটা শান্তির ছন্দ খুঁজে পেয়েছে। ছেলে দুটো বড় হচ্ছে তরু, ফিসফিস করে বলল সায়ান। তরু সরল মনে বলল, হ্যাঁ, দেখতে দেখতে 6 বছর হয়ে গেল ওদের। 2 মাস পর সাথে পড়বে। এখন একজন রাজকন্যা দরকার আমার। তরু চোখ বড় করে সায়ানের দিকে তাকিয়ে হাতে একটা চিমটি কাটলো। মুখ চেপে ধরে শব্দ আটকে নিল সায়ান। অসভ্যতা করার ধান্দা সব। ধুর, আজকাল কেমন যেন হয়ে গেছিস তুই। রোমান্স করতে গেলে মারধর করিস। এ জীবন রেখে কি লাভ আমার? বেশ দুঃখী দুঃখী মুখ করে বলল সায়ান। পাশ থেকে মুয়াজ চাপা স্বরে বলল, আপু, ভাগ্নি চাই। তরু চমকালো। মুয়াজটা বড্ড অসভ্য হয়েছে, একদম সায়ানের মতো। মৈথি লজ্জায় মিটিমিটি হাসছে। চুপ কর ফাজিল, সবগুলো এক গোয়ালের গরু। সায়ান ভেকচি কাটলো। গরু কে সেটা সবাই জানে, যাকে সেটা কথা নয়। কথা হলো আমার শালা বাবু আমার দলে। মৈথি মনে মনে বলল, দলে তো হবে, রাত হলে তো নিজেই অসভ্য হয়ে যায় সে। এর মধ্যে আহিয়ান আরিয়ান এসে বাবা মায়ের পাশে দাঁড়িয়ে বলল, ঘুম পেয়েছে মাম্মি, চলো ঘুমাই। সায়ান অসহায়ের মতো তরুর দিকে তাকালো একবার। ছেলে দুটো এত বড় হয়েও মাকে ছাড়া ঘুমাতেই চায় না। সেই নিয়ে সায়ানের বড় কষ্ট। বুকে ঠিকমতো কাছে পায় না সে। আজকে তোমরা নানির সাথে ঘুমাবে আহিয়ান। চলো রুমে পৌঁছে দিয়ে আসি।
তরুর কথায় শায়নের যেন খুশি ধরে না। আহিয়ান আরিয়ান মায়ের কথায় সম্মতি জানালো। তরু ওদেরকে নিয়ে রাহিলার ঘরের দিকে এগুলো। মুয়াজে মৈথিও গেল নিজেদের ঘরে। শায়ন একাই ছাদে বসে রইল। কিছুক্ষণ পর তরু এলো ছাদে। শায়ন তাকে খুব যত্নে কোলে টেনে বসালো। স্বামীর গলা জড়িয়ে ধরে কপালে ঠোঁট ছুঁয়ে দিল তরু। বাহ, আজ তো নিজে সিগন্যাল দিচ্ছিস, খুব মোড়ে আছিস। তরু মৃদু কামড় বসালো শায়নের গলায়। শায়ন মুচকি হাসলো। ভালো হয়ে যাও বুঝলে। বিশ্বাস করছো না, আদরের বেলা আমি কখনো ভালো হতে পারবো না। তরু কিছু বলল না। হুট করে শায়ন তাকে ছাদের মেঝেতে শুইয়ে দিল। কি হলো? অবাক হয়ে জিজ্ঞেস করলো তরু। শায়ন হেসে বলল, তোর স্বামী একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। তাই বলে এখানে? কেউ দেখবে না। শায়ন এখানে না। তরুর কথা শোনার মতো অবস্থায় নেই শায়ন। ও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তরুকে। কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বধুয়া বরং করিস না, তোর বর চলে পড়ে যাচ্ছে, একটু কোঅপারেটিভ হও শোনো। তরু দমে গেল। চোখ বুজে শায়নের বুকে মুখ লুকিয়ে ফেলল। শায়ন হারিয়ে গেল তরুতে। চারপাশের পৃথিবী যেন মিলিয়ে গেল। কেবল ওরা দুজন আর একে অপরের অনন্ত ভালোবাসা। পূর্ব আকাশে সূর্য অনেকক্ষণ আগেই উঠেছে। জানালা দিয়ে ভেতরে ঢুকছে রোদের নরম আলো। মৈথি আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসলো। চুল এলোমেলো, পোশাকও অগোছালো। পাশে ঘুমিয়ে আছে মুয়াজ। ঘুমন্ত অবস্থায়ও তার ঠোঁটের কোণে লেগে আছে হালকা হাসি। সেটা দেখে মৈথির ঠোঁটেও ফুটে উঠল মৃদু হাসি। এরপর বিছানা ছাড়ল সে। ওয়ার্ড্রপ থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। সকাল সকাল আহিয়ান আরিয়ানের মধ্যে ঝগড়া লেগেছে। ঝগড়ার বিষয়বস্তু হচ্ছে গতকাল রাতে আহিয়ান নাকি নানিকে জড়িয়ে ধরে ঘুমাতে গিয়ে আহিয়ানকে লাথি মেরেছিল। আর লাথির চোটে আরিয়ান বিছানা থেকে মেঝেতে পড়ে গিয়েছিল। আর আরিয়ান পড়ে গিয়েছে বলেই আহিয়ানের সাথে কথা কাটাকাটি করেছে। বেচারা আহিয়ান যে ঘুমের ঘোরে এমনটা অনিচ্ছায় করে ফেলেছে, আরিয়ান সেটা বুঝতে নারাজ। দুজনেই শেষমেশ মুখ ফুলিয়ে ডাইনিং রুমে এসে বসে আছে। তরু মৈথি মিলে আজ তাড়াতাড়ি নাস্তা রেডি করে ফেলেছে। কি হচ্ছে তোমাদের, এইভাবে মুখ গুমরা করে আছো কেন? শায়ন এসে চেয়ার টেনে বসতে বসতে জিজ্ঞেস করলো ছেলেদের। আহিয়ান আরিয়ান কেউ কোনো উত্তর দিল না। তরু এসে ইশারায় শায়নকে বোঝালো তাদের ঝগড়া হয়েছে। মৈথি ওদের অবস্থা দেখে ঠোঁট টিপে টিপে হাসছে। এর মধ্যে মুয়াজ এলো। হেই আহিয়ান, আরিয়ান, গুড মর্নিং। মামুর আগমনে আরিয়ান একটু নড়ে চড়ে উঠল। ম্লান কণ্ঠে জবাব দিল, মর্নিং মাম্মু। আহিয়ান আগের মতোই মুখ করে রইল। ভাবছিলাম এবার নিউ ইয়র্কে গিয়ে আহিয়ান আর আরিয়ানের জন্য আলাদা রুম সিলেক্ট করব। ওরা দুজন যদি নিজ নিজ রুমে থাকে তাহলে কারো ঘুমিয়ে আর কারো বিরক্তি হবে না। বাবার মুখে এমন কথা শুনে দুই ভাই মুখ চাওয়াচাওয়ি করলো একবার। পরক্ষণে একসাথে বলে উঠল, মোটেও না বাপ্পা, আমরা একসাথেই ঘুমাবো। ওদের মুখের অবস্থা দেখে সবাই হেসে উঠল। সপ্তাহখানিক দেশের মাটিতে কাটিয়ে আজকে নিউ ইয়র্কে ফিরে যাচ্ছে তরু, শায়ন, আহিয়ান, আরিয়ান। বিমানবন্দর থেকে গাড়ি করে নিজেদের বাড়িতে ফিরছে তরু, শায়ন আর দুই ছেলে। জানালার বাইরে ঝলমলে নিউ ইয়র্ক শহর। তবুও সবার মনে লেগে আছে দেশের সেই কয়েকদিনের সুখ স্মৃতি। আহিয়ান আরিয়ান দুজনেই মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। শায়ন গাড়ি চালাতে চালাতে একবার তরুর দিকে তাকালো। কিরে, মন খারাপ? তরু জানালার বাইরে তাকিয়ে থেকে মৃদু হাসল। একটু পরিবারের সাথে সময় কাটিয়ে এলাম, এখন আবার নিজের ঘর সংসারে ফিরে আসা, দুই জায়গার টান আলাদা। তবুও মনটা কেমন লাগছে গো। শায়ন ধীরে ধীরে মাথা নেড়ে বলল, যেখানে থাকে, যত দূরেই থাকে, পরিবারই আসল চুক্তি। ওরা আছে বলেই তো আমরা এগোতে পারি, কিন্তু কি করব, এখানকার বিজনেসটা ফেলে যাওয়া সম্ভব না। তরু মাথা নাড়ল কেবল। শায়ন হেসে বলল, তবে এরপর থেকে কয়েক মাস পর পর দেশে গিয়ে ঘুরে আসবো, কেমন? তরু আনন্দিত হলো। এর মধ্যে আহিয়ান আরিয়ানের মাথায় হাত বুলিয়ে দিল কয়েকবার। হ্যাঁ, খুব ভালো হবে। শায়ন পেছনের সিটে ঝুঁকে তরুর কপালে ঠোঁট ছুঁয়ে দিল একবার।